ওদেরকে পাখির মতন গুলি করা হচ্ছে, এটা আমি বিশেষ করে দেখে আর বসে থাকতে পারি না। সম্ভবত সেমিস্টার ফি বা কোনো একটা ফি দিতে আমি জোগাড় করতে পারি নাই। আমার মা তখন না তার একটা চেইন বিক্রি করে দিল আমার জন্য। কেমন ফ্যাসিবাদী কাঠামো ছিল, উনি বলল যে না, যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে আমি তাকে কোনোভাবেই নেব। ছিল যে আমাকে অবশ্যই পিএইচডি শেষ করেই দেশে যেতে হবে, কারণ আমার বাবার যে স্বপ্নটা, হ্যাঁ, এবং তারা অবশ্যই ওই মুহূর্তে কষ্ট করেছেন। তো ওইটা আবার যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হলো যে পৃথিবীতে তার কিছু নাই, মানে ভ্যাকিউম, শূন্য। মানে আমি না তখন কি করব, কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। রামদার কোপে তার এই জায়গাটা কেটে গেছে। একজনকে মসজিদের রুমে থাকতেন, উনি একটা সংগঠন করতেন, ওই জন্য ওনাকে ওইখানে উঠে মেরে সেই 3 তলা থেকে ফেলে দিয়েছে। জনৈক একজন আমাকে ডেকে বলল যে ভাতিজা এত লাভ দাও কেন, ওই যে সামনে গুদি আছে মাথা, তুমি তো বরিশালের বুঝবো, যে নারিকেলের শোকলাকে টরহি বলে না আমাদের, বলে টরহির মতন মাথা ভাসবে, খুঁজে পাবা না। সেই 5ই আগস্টের মতনই আর একটা নীতি নৈতিকতার পক্ষে, নাগরিকের পক্ষে একটা ব্যালট বিপ্লব ঘটিয়ে এই বাংলাদেশকে তারা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আজকে বিডি ল্যাব এডুকেশনের অ্যানাদার পডকাস্টে স্বাগত। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের প্রতিটি মানুষ নতুন নতুন স্বপ্ন দেখছে, আর এই নতুন স্বপ্ন পূরণের লক্ষ্যে কিছু মানুষ তাদের অঝরে সময় দিয়ে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম আমাদের আজকের যিনি গেস্ট হিসাবে আছেন ডক্টর হামিদি স্যার। তিনি বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকতা করছেন এবং ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান হিসাবে আছেন, এবং পাশাপাশি তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি একটা নতুন উদ্যোগ নিয়েছেন। সেটি পিরোজপুর 3 আসনের তিনি এমপি প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন। তো তার এই এত লড়াই সংগ্রাম এবং এই যে আজকে এই পর্যন্ত আসা, অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে। তো এই বিষয় সম্পর্কে আমরা তার মুখেই শুনবো। আমি সরাসরি চলে যেতে চাই স্যারের কাছে। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অ্যাকচুয়ালি আমি আপনার কাছে দর্শকদের উদ্দেশ্যে কিছু আমি কোশ্চেন করতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে জুলাই বিপ্লবের পর তো আমাদের একটা বিশাল পরিবর্তন হয়েছে বাংলাদেশে। তো সেই লক্ষ্যে অগ্রযাত্রার সম্মুখ সারিতে আপনারা যোদ্ধা হিসেবে ছিলেন, নতুন উদ্যোগ নিয়েছেন। তো সেই বিষয়গুলো আমরা একটু আমাদের শেষের দিকেই জানবো। তার আগে একটু আমি আপনার কাছে আপনার শৈশব থেকে আসলে এই পর্যন্ত আসার যে একটা বেড়ে ওঠার সংগ্রামগুলো যদি একটু আমাদেরকে শেয়ার করতেন। ধন্যবাদ বিডি ল্যাব এডুকেশনকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন। আমরা বিজয়ের মাসে কথা বলছি, সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। বিজয়ের মাসে আমরা যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তারই ধারাবাহিকতায় আপনি যেটা দিয়ে শুরু করলেন, যে আমরা 5ই আগস্টের পরে নতুন আর একটা বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই স্বপ্নযাত্রায় আমি তথা তরুণ প্রজন্ম এবং বাংলাদেশপন্থী মানুষ সবাই একটা লক্ষ্যে কাজ করছে। সে বিষয়ে আমরা আবার কথা বলবো। তার আগে আপনি জানতে চেয়েছেন যে আমার আসলে শৈশব থেকে বেড়ে ওঠা, পথ চলা, এই পর্যন্ত আসা। দেখেন, প্রতিটি মানুষেরই এক একটা ভিন্ন গল্প থাকে জীবনের। আমার শৈশব কেটেছে সেই পিরোজপুরের মঠবাড়িয়াতে। আমরা এমন একটা প্রজন্মে বেড়ে উঠেছি, যেই প্রজন্মটা আমাদের সমাজ কাঠামোর পূর্ববর্তী একটা অবস্থা, যেই অবস্থাটা আপনারা বলতে পারেন যে গ্রামীণ জনপদ, সেই মাটির রাস্তায় হেঁটে চলা, সেই কারেন্ট বা বিদ্যুৎবিহীন একটা গৃহে বসবাস করা, এবং তার পরবর্তীতে আজকের আপনি যে প্রযুক্তির একটা উচ্চ শিখরে আছি, আমরা 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি। এই যে রেভলিউশনটা যেখান থেকে শুরু হয়েছিল, যে বিদ্যুৎ, তারপরে সেই সেলুলার ফোন, ওরকম একটা সময়, মানে আমরা আসলে যখন ছোটবেলাটা আমাদের বেড়ে ওঠা, আমি বলতে পারি যে আমার ঠিক সামনের যে রাস্তাটা, ওই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, যেখান থেকে আমার ছোটবেলাটা, আমার মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার বাড়ি থেকে ধরেন 1-1.5 কিলোমিটার দূরে। তো ছোটবেলায় এমনও স্মৃতি আছে যে ওই রাস্তা থেকে হেঁটে যেতে যেতে দেখতাম যে হয়তো কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত 2-1 জন গেড়ে বসে আছে। আমরা টান দিয়ে তাকে আবার তুলতাম, অথবা স্লিপ কেটে পড়ে যেতাম। এরকমের একটা অবস্থার মধ্য থেকে আমরা বেড়ে উঠেছি। তো শৈশবের স্মৃতিগুলো আসলে মধুর স্মৃতি। আজ সেই যে রাস্তায় ওরকমের একটা
কর্দমাক্ত রাস্তা দিয়ে হেঁটে গিয়েছি। আজকে তো সেই রাস্তা আপনি নিজেও জানেন যে এখন কোথায় আছে। আমরা যেই ল্যাম্প বা হারিকেনের আলোতে ছোটবেলায় পড়াশোনা করেছি, অথবা আমার মনে আছে আমরা ওই যে তাল পাতায় লেখে না, তাল পাতা, হ্যাঁ হ্যাঁ তাল পাতায় লেখার আপনারা পেয়েছেন কিনা জানি না, সেই দোয়াত কলম। যদিও আমাদের ওই সময়টা এটা অত বেশি প্রচলন ছিল না, হ্যাঁ। কিন্তু আমার দাদুর কাছ থেকে সেই দোয়াতে বাঁশের কুঞ্চির কলম নিয়ে সেই জায়গাটায় লিখেছি। তো ছোটবেলাটা আমাদের জয়েন্ট ফ্যামিলিতে বেড়ে ওঠা এবং সম্ভ্রান্ত একটা মুসলিম পরিবারেই আমার জন্ম। আপনি জানেন যে আমার দাদু তিনি সাফা মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন, পাশাপাশি সাফা কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব ছিলেন। সো ওই জায়গা থেকে আমরা একটা ধর্মীয় অনুশাসনের মধ্যেই বেড়ে উঠেছি। ঠিক এর পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটু অ্যাড করি যে আমার বাসাটা যেহেতু বন্দরের উপরে, বাজারের উপরে, সো ধর্মীয় অনুশাসন একরকম আমার পারিবারিকভাবে আছে, ঠিক বাজারের পরিবেশটা আপনি তো বুঝেন। সো এরকমের একটা কম্বাইন্ড জায়গা থেকে, হ্যাঁ, যে একদম একটা অনুশাসনও মানা, আবার ওই সময়ে বাজার তো আসলে আপনি জানেন যে বাজার সবসময় আসলে খুব ভালো মানুষের আড্ডার জায়গা হয় না। সো দুইয়ের সংমিশ্রণই আমার কৈশোরটা বা শৈশবটা কেটেছে। বিভিন্ন ঘাত প্রতিঘাত আপনি এখান থেকে শিখতে পেরেছেন অনেকটাই। আসলে এখন যারা জেনজিতে আছো, আমি ছোট ভাইদের উদ্দেশ্যে বলছি, তাদের শৈশবটা কিন্তু অসাধারণ ছিল, যেটা আমরা সবাই মিস করি। তো যাই হোক, তো এখন হচ্ছে আপনার শৈশবটা এভাবে কেটেছে, তো আপনার হাই স্কুল জীবন এবং কলেজ জীবনটা কেমন ছিল? এটা কি গ্রামে পড়াশোনা করেছিলেন কিনা, আসলে এটা যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি এর মধ্যে কোনো মধুর স্মৃতি আছে কিনা? মধুর স্মৃতি অবশ্যই আছে। হ্যাঁ। এই যেটা বললাম যে শৈশবে আসলে মানে আমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড এবং বাজার, এই দুইয়ের মধ্যে একটা কনফ্লিক্টের মধ্য দিয়ে আমি সবসময় যেতাম। জি জি। ধরেন যে মাগরিবের আজান হয়েছে, আমাকে বাসায় মাস্ট এসে জামাতে মাগরিবের নামাজ পড়তে হবে। কিন্তু এই ধরেন এখন শীতের সময় ব্যাডমিন্টন খেলছি, আমি প্রচুর পরিমাণে তখন খেলাধুলা করতাম। ব্যাডমিন্টনটা আমার খুব ফেভারিট একটা খেলা ছিল। সো আজান হয়েছে, আমি খেলার একটা এমন মুহূর্তের মধ্যে আছি যেই মুহূর্তে আসলে খেলা রেখে চলে গেলেও আমার অপোজিট কোর্টে যারা আছে তারাও বিরক্ত হবে, কিন্তু আমার কিছু করার নাই, কারণ আমাদের সময়কার পারিবারিক অনুশাসনটা এরকমই ছিল। তো আমাকে আজান হয়েছে, আমার খেলা যে অবস্থায় আছে স্টপ করে আমাকে বাসায় চলে যেতে হবে, মাগরিবের নামাজ পড়তে হবে, মাগরিবের পরে একদম পড়তে বসতে হবে। সো এই যে নিয়ম কানুনের মধ্যে বেড়ে ওঠা, এখান থেকে নিজের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে আসলে ভালো লাগা খারাপ লাগা যেটা ছোটবেলায় হয়, যে আমার বন্ধুরা এটা করে, ওরা এটা করছে, আমি এটা করতে পারছি না, এই জায়গা থেকে কিছুটা বলতে পারেন যে পড়াশোনার প্রতি অমনোযোগী, আবার পড়াশোনা করতে চাওয়া বা বন্ধুদের সাথে খেলতে যাওয়া, কোনোটাই ভালোভাবে হচ্ছিল না। সো এরকম একটা পর্যায়ে আমার পরিবার সিদ্ধান্ত নেয় যে আসলে আমি তো এই বাজারের উপরে থাকলে, কারণ আমাদের ওখান থেকে ভালো হওয়ার রেকর্ডটা কম। হ্যাঁ, বাজারের উপর থেকে মানে আমি আজকে যে পর্যায়ে এসেছি অবশ্যই অনেক ত্যাগ তিতিক্ষা এবং স্ট্রাগল আছে, এবং আমার পরিবারের যথেষ্ট পরিমাণে সচেতনতা ছিল বিধায় আজকের আমার এই জায়গাটায় আসতে পেরেছি। কারণ আমার দাদা শিক্ষক ছিলেন, বাবা শিক্ষক ছিলেন, আমার মা একজন সচেতন মানুষ ছিলেন আমাদের পড়াশোনার ব্যাপারে। সো ওই জায়গাটায় আমি প্রাইমারি শেষ করে আসলে ক্লাস 7 যেটাকে বলে ক্লাস 7-এ আমি চলে যাই ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায়, যেখানে আমার পরিবারই এক প্রকার আমাকে ধরে বেঁধে নিয়ে যায় যে না, তোমার পড়াশোনা করার জন্য এখানে থাকতে হবে। হ্যাঁ, এনএস মাদ্রাসা তো বাংলাদেশের অন্যতম একটা। হ্যাঁ, তখন এনএস রাইজিং একটা মাদ্রাসা। আমরা যখন গিয়েছি তখন ওই অ্যাগেইন যে আজকের এনএস এর যে জৌলস, তখন রেজাল্টের জৌলস ছিল, কিন্তু অবকাঠামোগত ওরকম ছিল না। তো আমি ক্লাস 7 ওইখানে পড়ি। ক্লাস 7 ওইখানে পড়ার পরে হঠাৎ করে এত নিয়ম নীতির মধ্য থেকে না আমি আর পারছিলাম না। মনে হচ্ছিল আমি ধরেন রমজানের দিনে মাগরিবের নামাজের পরে ইফতার করে বাজারে বের হয়ে যাইতাম, দোকানে ঘুরে 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 আবার মজাদার খাবারগুলো কিনতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, হ্যাঁ তারাবি পড়তাম, দুষ্টামি করতাম, বা শীতের দিনে যে ব্যাডমিন্টন খেলতাম, এইগুলো আমি মিস করতেছিলাম। সো এগেইন আমার ওইখান থেকে মনে হয় যে না, আমি এটা পারবো না। বাসাতে খুব কান্নাকাটি করে এক পর্যায়ে আমি আবার নেসারাবাদ থেকে আমার এলাকায় চলে আসা। এলাকায় চলে আসার পরে ক্লাস 8-এ যেটা হলো যে আমি আসলে যেহেতু আমার পূর্বের স্থান ত্যাগ করে আমি একটা বেটার অপশনে চলে গিয়েছি, আমি এসে আমার প্রিভিয়াস প্রতিষ্ঠানে আমার বন্ধু বান্ধব ওদের সাথে আর ওইভাবে ম্যাচ হচ্ছে না, বা যাদের সাথে খেলার সাথী ছিল ওদের সাথেও আমি আর আসলে ওই ক্লাস 8 ওইভাবে এনজয় করতে পারি নাই। এক পর্যায়ে আমি আবার নিজেই জোর করে, মানে এর আগের বার তো আমাকে জোর করে পাঠালো, মানে এই পর্যায়ে এসে আমি নিজে জোর করে বললাম যে না, আমি আর এখানে পড়বো না, আমাকে নেসারাবাদে নিয়ে যাও। এবং আমি যাওয়ার সাথে সাথে আমার এলাকার আরো 2-3টা ক্লাসমেট ওরাও
আমার সাথে চলে গেল। আমার যার সাথে আমার একটা বাল্য বন্ধু, ছোটবেলা থেকে বেড়ে ওঠা, ও আবার আমার সাথে সেই নেসারাবাদে চলে যায়। নেসারাবাদ থেকে পরবর্তীতে ক্লাস 9-এ যখন ওখানে ভর্তি হই, যেহেতু পূর্বে ওখানে ছিলাম, টিচারদের সাথে একটা আন্তরিকতা তৈরি হয়। একবার চলে গেলাম, আবার আসলাম। টিচাররাও একটু ভালো নজরে দেখতো। আমার পারিবারিক বাবা খুব ওখানে আসা যাওয়া করতেন, বাবাকে অনেকেই চিনতেন, দাদাকে চিনতেন, ওই জন্য একটু আলাদা একটা গ্রাউন্ড ওখানে পেয়েছি। তো এভাবে ওখানে আসলে পরে আমি নিজেকে মানিয়ে নেই। এবং যেটা আপনার সাথে অ্যাড করতে চাই যে আজকের আমার এই জায়গায় আপনি যেখানে আমার সফলতা বলেন বা সাফল্য বলেন, যেভাবে আমি আছি, এই জায়গার পিছনে আমার ওই প্রতিষ্ঠানের যে ভূমিকা, এইটা অনন্য একটা ভূমিকা এটা ছিল। কারণ ওই প্রতিষ্ঠানটা আমাকে এমন কিছু শিক্ষক দিয়েছে যারা আমাকে ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছে, এমন কিছু বন্ধু দিয়েছে যারা আমার পরিবারের থেকেও বেশি, যারা আমার বড় ভাই নাই কিন্তু তারা আমার বড় ভাই সুলভ, বড় ভাইয়ের মতন বা বন্ধুর মতন, তারা আমার পরবর্তী পথ চলাটাকে অনেক সহজ সহজ বা স্মুথ করে দিয়েছে আর কি। আচ্ছা, এখন আপনার তো একটা রাজনৈতিক সংগ্রাম চলছে, ওই সময়টা থেকে আপনি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত বা রাজনীতি নিয়ে কোনো চিন্তা চেতনা ছিল কিনা? না দেখেন, আসলে আপনারা এখন যেভাবে শৈশব বা কৈশোর কাটছে, আমাদের সময় শৈশব কৈশোরগুলো এভাবে কাটতো না, এতটা যান্ত্রিক কাটতো না, বা রাজনীতি নিয়ে এতটা আমাদের কনসার্ন ছিল না। কনসার্নিং জায়গাগুলো আমরা রাজনীতি বলতে, আমার মনে আছে আমি 96 নির্বাচন করেছি, মিছিল দিয়েছি, কিন্তু বুঝি নাই কিছু। আচ্ছা আচ্ছা। 2001-এ আমি ধরেন 4 দলীয় জোটের পক্ষে বিভিন্ন জায়গায় নির্বাচন করেছি, প্রচারণার কাজে করেছি, স্লোগান ধরেছি। মজার স্মৃতি যদি বলেন, সেই নির্বাচন কেন্দ্রিক মজার অনেক স্মৃতি আছে। ছোটবেলা আমার 2001, আমি ছোট, কিন্তু দেখা গেছে নির্বাচনের দিন আমার বাসায় নালিশ চলে এসেছে, ও কেন এইটা করতেছে, হুমকি ধামকি এসেছে। তারপরে 2008-এর, তখন তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখনকার নির্বাচনটা আমার খুবই মনে আছে। এবং আপনাকে একটু যোগ করে রাখি যে আমি 2001-এর নির্বাচনে কেন আমার ওই জায়গাগুলো মনে আছে। আমি 99, 2000 ওই সময়টায় বাংলাদেশে যে পালাতক ফ্যাসিস্ট যে দল, তারা তখন ক্ষমতায় ছিল, এবং আমাদের কিশোর মনে তখন না কিছু নৈরাজ্য দেখেছি। মানে আমি এমনও দেখেছি, আমি 4-5-এ পড়ি, ওই সময় আমি দেখেছি আমার এলাকায় রামদার কোপে তার এই জায়গাটা কেটে গেছে। একজনকে মসজিদের রুমে থাকতেন, উনি একটা সংগঠন করতেন, ওই জন্য ওনাকে ওইখানে উঠে মেরে সেই 3 তলা থেকে ফেলে দিয়েছে, যেটা আমাদের চোখের সামনে। হ্যাঁ, ওই কিশোর মনে এই জায়গাগুলো দেখে তখন ওই গোষ্ঠীটার প্রতি একটা ঘৃণা ছিল, বিধায় তার অপোজিটে যে 4 দলীয় জোট ছিল তাদের পক্ষেই সরব ছিলাম, কাজ করেছি। এবং 2008-এর একটা স্মৃতি আমার মনে পড়ে যে ওই নির্বাচনে প্রথম ভোট ছিল কি 8-এ? আমার প্রথম ভোট 8-এ ছিল, বাট প্রথম ভোট দেওয়া হয়নি। ওই নির্বাচনে আমার যে স্মৃতিটা মনে পড়ে যে আমি যখন স্লোগান ধরলাম, আমি আবার স্লোগান ধরতে পারতাম। আচ্ছা আচ্ছা। জনৈক একজন আমাকে ডেকে বলল যে, ভাতিজা এত লাভ দাও কেন? ওই যে সামনে গুদি আছে, মাথা, তুমি তো বরিশালের, বুঝবো যে নারিকেলের শোকলাকে টরহি বলে না আমাদের, বলে টরহির মতন মাথা ভাসবে, খুঁজে পাবা না। আমার কাছে ব্যাপারটা, তখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন মানে রক্ত গরম। আমার ওই কথাটা আমার কানে খুব নেগেটিভলি লেগেছে। তারপরের দিন আমি আমার স্লোগান, আমার মিছিলের সংগ্রাম আরো বাড়িয়ে দিয়েছি। পরে তিনি বলছেন, ভাতিজা তোমাকে বললাম একটু কুল হতে, তুমি তো মনে হইলো লাভ আরো 2টা বেশি দাও। তা আমি ছোটবেলা থেকেই আসলে কেউ যদি আমাকে আমার সত্যের পথে বাধা দেয়, ওই জায়গাটায় আমার স্পিরিট আরো বেড়ে যায়। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা অনেককে হচ্ছে দমাতে যে উল্টারও তাকে বেশি জাগিয়ে দেই। বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসাটার কারণে আসলে এই বিষয়গুলো ঘটে, যেটা জুলাই আগস্টের একটা প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তো এই জন্য সবারই আসলে সৌহার্দ্যপূর্ণ একটা রাজনীতি করা উচিত। সবাই সবার মতামতকে হচ্ছে শ্রদ্ধার সাথে দেখা উচিত। আমার মতের সাথে মিল নাই বিধায় তাকে যে আমি মেরে দিব বা ই করবো, আসলে এই ধরনের চিন্তাধারা অ্যাড করি তারপরে। কারণ আমার ওই সময়টা, আমি যখন নেসারাবাদ থেকে আমার এইচএসসি বলেন বা আলিম বলেন, ওইটা যখন শেষ করার পরে আমার খুব কাছের একটা বন্ধু ডক্টর ফয়জুল হক, ও তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ওর ফ্যামিলির সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক। ওই জায়গা থেকেই আমার বড় ভাই হিসেবে ওরা গাইড করলো আমাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পাই, তার আগের আমার জীবনটা একরকম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমার চিন্তা চেতনা ব্যাপারটা একটু ভিন্নতা ঘটে। তার আগের পার্টটাকে আপনি আমাকে কিছুটা ইন্ট্রোভার হিসাবে বলতে পারেন, যেহেতু পারিবারিক জায়গা থেকে আমাকে অনেক কিছু মেনটেন করে চলতে হয়েছে।
সো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আপনি জানেন যে আমি নেসারাবাদ বসেই বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ওরা একজন ক্যাডেট ছিলাম। নেসারাবাদে আমি ক্যাম্প করেছি। বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম, হ্যাঁ, একটু বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসি, তারপর পলিটিক্যাল বিষয়টা। হ্যাঁ, আবার যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, জি জি এই জায়গাটায় আমি জাস্ট এটা ফুটনোট দিয়ে রাখি যে আমি আবার বিএনসিসিতে ওখানে কর্ণফুলী রেজিমেন্টে ভর্তি হই। জি জি আমার সিনিয়ররা ছিলেন, তাদের সাথে আমি ওখানে আসলে আমার বিশ্ববিদ্যালয় জীবনটার খুব বেশি একটা সময় কেটেছে বিএনসিসির সাথে। আপনি হয়তো জানবেন যে বিএনসিসি হলো বাংলাদেশ আর্মির বা মিলিটারি সেনাবাহিনীর একটা দ্বিতীয় শ্রেণীর তারা সৈনিক তৈরি করে, যাদের যদি এই দেশে কখনো যুদ্ধ লাগে তখন ওই বাহিনীর সাথে প্যারামেডিশিয়াল একটা গ্রুপ হিসাবে যাতে বিএনসিসির সদস্যরা কাজ করতে পারে। আমি ওটার একদম টপ র্যাঙ্ক অধিকার করেছি, সিইও ছিলাম। হ্যাঁ বা আসলে এখনো যদি কখনো আমাদের যারা ভয় দেখায়, আমাদের দিকে যারা লোলুপ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে, তাদের সাথে যদি যুদ্ধ হয়, আমার কিন্তু আন্ডারটেক দেওয়া আছে, আমাকে যুদ্ধ যেতে হবে। এবং আমার র্যাঙ্ক অনুযায়ী তখন সেকেন্ড লেফটেন্যান্ট হিসাবে আমাকে ওখানে কমান্ডিং এ গিয়েই যুদ্ধ করতে হবে। হ্যাঁ। তো যেটা বলতেছিলাম যে ওই জন্য আমার ভিতরে সবসময় একটা প্রতিরোধী একটা চিন্তা, দেশপ্রেম, অন্যায়ের প্রতিরোধ করা, এই শক্তিটা ছিল। বিধায় আমি ওই নির্বাচনে যখন আমাকে থামাতে গিয়েছে, আমি আরো দ্বিগুণ স্পিডে তখন ওইটাকে প্রতিরোধ করেছি। হ্যাঁ, আসলে এই বিএনসিসি বিষয়ে অনেকে হয়তো জানেন না, যেমন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্পস। হ্যাঁ, আমিও সম্পৃক্ত ছিলাম বেশ কিছুদিন। আসলে এখানে সব ট্রেনিং কিন্তু আর্মিদের মাধ্যমে করানো হয়, যদিও এটা 3টা উইং আছে, যাই হোক। তো এখন বিশ্ববিদ্যালয়ে আসলে আপনি যখন উঠেন, তারপরে আসলে আপনার পড়াশোনাটা কেমন ছিল? বা এখন তো আপনি পিএইচডি করেছেন বর্তমানে, জি। অ্যান্ড এটা তো আসলে এত সহজ ছিল না। তো ইউনিভার্সিটি আপনার পড়াশোনার কেন্দ্রিকতাটা কেমন ছিল, বা ওই সময় রাজনীতির সম্পৃক্ততাটা কেমন ছিল? এটা একটু যদি আমাদের। আম, বিশ্ববিদ্যালয়ের জার্নিটা আসলে আমি মনে করি যে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা উঠে আসে তাদের জন্য অতটা সহজ না। আপনি খুব ভালো করেই জানেন, যেহেতু এডুকেশন নিয়ে কাজ করেন। আমার বিশ্ববিদ্যালয়ের জার্নিটা কি বলবো, অনেক অভিজ্ঞতা এর মধ্যে আছে। যদি আজকের আপনার এই পডকাস্টে তো অনেক বেশি কিছু শেয়ার করা যাবে না, আমি বলে রাখবো, জাস্ট ফুটনোট দিয়ে রাখি যে বা যাহারা তার পারিবারিক কারণে, মেধাগত কারণে অথবা আর্থিক কারণে মনে করেন যে উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব না, যেই কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি তাদেরকে ওই জায়গাটায় ওই চ্যালেঞ্জটা কিভাবে ওভারকাম করতে হবে আমি সেটা বলে দিতে পারবো। এটা আমি কেন বললাম যে আমি আমার কোচিং জীবনে আমি বাসা থেকে যখন চলে আসি, আমাদের যৌথ ফ্যামিলি ছিল। যৌথ ফ্যামিলি হওয়াতে ওই সময়টায় সামহাও পারিবারিকভাবে ওইভাবে সক্ষমতা হয়তো ছিল না যে আমাকে কোচিং করিয়ে পরবর্তী বিশ্ববিদ্যালয়ের জায়গাটাতে পাঠাবে। বাট আমার নিজের মধ্যে একটা এরাদা ছিল। আমি বাসা থেকে বাবা মার দোয়া নিয়ে আমি বললাম যে আমি চললাম, পরবর্তীতে কি হয় সেটা দেখা যাক। ওই যে আমি চললাম, আমার ভিতরে একটা জেদ কাজ করলো যে আমাকে বাসা থেকে যে আমি যেহেতু বের হয়েই আসলাম, আমি আমার ওই যে বন্ধুদের সহযোগিতায় বা বন্ধুর সহযোগিতাই বলি, পরবর্তী সময়টা সারভাইভ করলাম। আমি বিশ্ববিদ্যালয়ে কোচিং করলাম। আমার ধ্যান জ্ঞানে একটা জিনিস ছিল যে পৃথিবীতে যা করেছি পিছনে, পড়াশোনা করেছি কি করি নাই, কত ঘন্টা আড্ডা দিয়েছি, সব ভুলে যেতে হবে। আজকের থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত আমার একটাই লক্ষ্য, সেটা হলো যে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। চান্স পেলে পরবর্তীতে কি করব, কিভাবে পড়বো না পড়বো সেটা পরে দেখা যাবে, বাট আমার প্রথম চ্যালেঞ্জ হলো চান্স পাওয়া। তো আলহামদুলিল্লাহ আমি একাগ্রচিত্তে পড়াশোনা করার কারণে আমার প্রথম পরীক্ষা ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদে, এবং ওটাতেই আমি মেরিট লিস্টে একদম প্রথমেই আমি চান্স পেয়ে যাই। তো এই যে চান্স পেয়ে গেলাম, এটা আমার নিজের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি করলো। চান্স পাওয়ার পরের যে জগৎটা, সেটাতে আমার প্রথম চ্যালেঞ্জ, তখন চ্যালেঞ্জ বলবো না, তখন তো আসলে আনন্দে ছিলাম যে একটা জিনিস অর্জন করেছি। কারণ আপনি খুব ভালো করেই জানবেন যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়া আসলে একটা সোনার হরিণী। আর আমাদের সময় এখন যেমন অনেক ইনফরমেশন আছে, আপনারা চাইলেই মোবাইলে ঢুকে অনেক কিছু দেখতে পারেন, আমাদের কিন্তু ব্যাপারটা ওরকমের ছিল না। সো সেই জায়গা থেকে আমাদের বলতে পারেন যে বাংলাদেশের 4টা যে বিশ্ববিদ্যালয়, ঢাকা, চিটাগং, রাজশাহী, জাহাঙ্গীরনগর, 4টা তো ফুললি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। আমার টার্গেটই ছিল যে এর বাইরে আমি যাব না, এবং এর বাইরে আমি কখনো পরীক্ষাও দেই নাই। সো ওই জায়গা থেকে আমার প্রথম পরীক্ষায় যখন হয়ে গেল, এটা আমাকে উৎসাহ দিল, আমার নিজের কনফিডেন্স ডেভেলপ হলো, আমার পরিবারও আলাদা আর একটা কনফিডেন্স পেল, কারণ তাদের চিন্তাটা একরকম ছিল। আমি যখন নিজেকে প্রমাণ করতে পারলাম, তখন তাদের চিন্তার মধ্যেও পজিটিভিটি তৈরি হলো।
এই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ থেকেই ফ্যামিলি থেকে খুব মিনিমাম সাপোর্ট নিয়ে হুম। আমি আমার পথ চলা শুরু করি। আমি প্রথম বর্ষ থেকেই আমার নিজের যে নিজের চলার খরচের টাকা এটা জোগানোর জন্য নিজে চেষ্টা করি। এবং অদ্যাবধি বলতে পারেন যে ওই যে আমি বিশেষ করে কোচিং এর জন্য বাড়ি ছাড়লাম, তারপরে আর ওভাবে কখনো বাড়ি বাড়ি ফেরাও ফেরা হয়নি, আর বাড়ির উপরে কখনো ডিপেন্ডও হওয়া হয়নি। সো প্রথম বর্ষে আমি থাকলাম, আমার হলে উঠলাম, হলে থাকলাম, অনেকগুলো অভিজ্ঞতা আছে। হল থেকে একবার বের হয়ে যেতে হলো। এর কি রাজনৈতিক আম, কারণ ছিল? আর রাজনৈতিক কারণ ছিল, আঞ্চলিক কারণ ছিল, সেই পার্টে আর নাই গেলাম। আচ্ছা, আচ্ছা। আবার আমার হলেই আমি থেকেছি, হুম, হুম। যদিও সেই রাজনৈতিক কারণেই বলতে পারেন, যে রাজনৈতিক প্রেক্ষাপটে বা প্রতিহিংসার শিকার হয়ে বের হয়ে যাওয়া। আম, পাশাপাশি আমার যেহেতু নিজের পকেট খরচ, নিজের চলা নিজেকে করতে হয়। আমার সেই সুন্দর যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আপনি যদি যেয়ে থাকেন অবশ্যই প্রেমে পড়ে যাবেন। হ্যাঁ, না, ওই বাংলাদেশের সবচেয়ে বড় ওই ক্যাম্পাস চট্টগ্রাম ক্যাম্পাস ইউনিভার্সিটি। রেখে আমাকে প্রতিনিয়তই শাটল ট্রেনে 22 কিলোমিটার শহরে গিয়ে রুটি রুজির সন্ধান করতে হতো। আমি আসলে ওই সময়টায় যেটা করেছি, আমার একটা লক্ষ্য ছিল যে আমি এডুকেশনের বাহিরে কিছুতে ইনভলভ হব না। আপনি যেটা করছেন আর কি, আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট জানাই, জি। আপনার এই উদ্যোগটা খুব ভালো। আমি তখন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর সাথে সংশ্লিষ্ট হই, যেখান থেকে পড়াতেন। আমার একটা সাপোর্ট আসে। পড়ানো এবং ম্যানেজমেন্ট উভয় জায়গাটাতেই আমি সংশ্লিষ্ট হই, কারণ আমার ছোটবেলা থেকে একটা উদ্যোক্তা মাইন্ডসেট ছিল। কারণ আপনাকে আমি যদি বলি যে আমার বাবা একাধারে একজন টিচার ছিলেন, একজন শিক্ষক ছিলেন এবং সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী ছিলেন। সো ওই জায়গা থেকে আমার একটা উদ্যোক্তা মাইন্ডসেটও ছিল। আমি পড়ানোর পাশাপাশি এই কোচিং ম্যানেজমেন্টটা আমি বোঝার চেষ্টা করতাম। সো একটা সময় আমি যেই কোচিং এ ঢুকলাম, ওই কোচিং এর একটা সময় পরিচালক ছিলাম। তারপরে আদার্স আরো দুই একটা কোচিং এ আমি চাকরিও করেছি, পড়িয়েছি। এভাবে আমার শহরে আরো কিছু পার্ট টাইম কাজ ছিল। আসা যাওয়ার মধ্য থেকে আমার অনার্স লাইফে আমি আমার অর্থনৈতিক যোগানটা আমি নিজেই জোগাড় করেছি, যার পাশাপাশি আমি কখনো আবার আমার ক্যাম্পাস লাইফকে মিস করি নাই। মানে অনেকেই যেটা হয় যে পড়াশোনা এবং এই যে তার সাপোর্টিং যে রোজগার, এই দুইটার সাথে ব্যালেন্স করতে পারে না। আমার এমনও দিন গিয়েছে আমি রাত্র 12টায় ক্যাম্পাসে ব্যাক করেছি, হয়তো 300 টাকা সিএনজি ভাড়া দিয়েছি যাতে আমি আমার ফ্রেন্ড সার্কেলটাকে মিস না করি। সকালে আমার ক্লাস আছে যাতে মিস না হয়, সকালে ক্লাস শেষ করে আবার চলে গিয়েছি। আবার পড়াতেন। সো আমি আমার ক্যাম্পাস এবং আমার শহর দুইটা লাইফের মধ্যে একটা সামঞ্জস্যতা রেখেছি। সেটা আপনি বুঝতে পারবেন আমার আজকের অবস্থান থেকে। কারণ আমি আমার সেটা প্রথম বর্ষে একটু এলোমেলো ছিলাম, দুইটার সাথে কিভাবে সামঞ্জস্যতা করতে হয় সেটা আমি বুঝতে একটু কি বলবো কনফিউজিং ছিলাম, যেহেতু ওই সময়টা অনেকগুলো রঙিন হাতছানি, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ, তার পাশাপাশি নিজের কেরিয়ার, এই জিনিসগুলোর সাথে সামঞ্জস্য করে সামনে আগানো, আমি একটু বেগ পেলাম। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আমি একটু, যেহেতু আপনি শিক্ষকতা করছেন, এটারও ভালো ধরতে পারবেন। যেমন হুম। আমাদের ইউনিভার্সিটি গুলোতে আমরা দেখি যারা বিশেষ করে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, মানে পুরো 2টা বছরই চলে যায় কি করবে, কোথা থেকে শুরু করবে এই চিন্তায়। সো এই ক্ষেত্রে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, তো এটাও একটু আপনার সংগ্রামের সাথে যদি ওকে, শেয়ার ফাইন। করেন। আপনি খুব ভালো জায়গায় একটা কোশ্চেন রেজ করেছেন। আমি যেহেতু একটা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, জি, জি। তারপরে আমার বাড়ি পিরোজপুরে, আমি চলে গিয়েছি চট্টগ্রামে। ওখানে অনেক আমাদের ক্লাসের স্কেলটা একটু বড় ছিল, 120 জন ছিল আমার ক্লাসমেট। জি। তো এদের মধ্যে ভালো ভালো রেজাল্ট করা অনেকে আছে, হুম, হুম, হুম। ভালো ভালো ক্যাডেট কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে এসেছে। সো প্রথম দিকে আসলে না আমাদের মতন যারা একটু বিশেষ করে কান্ট্রি সাইড থেকে আসে, তাদের একটু হীনমন্যতা থাকে আর কি, যে থাকে, রাইট, রাইট। আমরা ওদের সাথে কিভাবে ম্যাচ করে হুম, উঠবো। হুম, হুম। সো আমি মনে করি যে আসলে ওই হীনমন্যতাটা মাঝে মাঝে থাকা ভালো। মাঝে মাঝে থাকলে তোমাকে রাইট ট্র্যাকে তুমি থাকতে পারো, এবং কিছু কিছু সময় তোমার নিজেকে একটু দুর্বল ভাবাটাও তোমার সামনের যাত্রাটাকে যাত্রাটাকে একটু সহজ করে দেয়। সহজ করে দেয়। হুম। আমার ভিতরে ওই ডিপ্রেশনটা ছিল। তো থাকতে থাকতে না আমার এমন হয়েছে যে আমি ফার্স্ট সেমিস্টারে এক পর্যায়ে গিয়ে ফুল ডিপ্রেশনে চলে গিয়েছি। হুম, হুম। যে আমি ক্লাস যা করছি, কিছু ক্লাস বুঝলাম, কিছু নোট নিয়েছি, কিছু নেই, আড্ডার ছলে কিছু ক্লাস মিস করেছি, আমার নিজের প্রয়োজনের তাগিদে মিস হয়েছে। হুম, হুম। মনে হচ্ছে যে আমি এই জিনিসটা ধরে উঠতে পারছি না। কারণ তখন আমাদের ডিপার্টমেন্টে যেটা ছিল, ম্যাক্সিমাম সিনিয়র টিচার ছিল, মানে জুনিয়র যিনি ছিলেন তিনিও এখন প্রফেসর রিটায়ারমেন্টের পথে আর কি। হ্যাঁ, তিনিও আচ্ছা। সহকারী অধ্যাপক ছিলেন।
তো ওই জায়গাটায় আমার কাছে যেটা ব্যক্তিগত মনে হয়েছিল যে স্যারদের সাথে আমাদের একটা জেনারেশনের বড় একটা গ্যাপ আছে। Gap ছিল। হ্যাঁ, এই জায়গা থেকে আমি যখন একটু ডিপ্রেশনে চলে যাই, মানে ডিপ্রেশনের মাত্রাটা এমন লেভেলে ছিল, এটা আপনার দর্শকদের জন্য উপকারে আসবে, হ্যাঁ, যে অবশ্যই। আমি পরীক্ষা দিব না এরকম একটা ডিপ্রেশনে আমি চলে গিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। কেন দিব না? কারণ ওই যে ছোটবেলা থেকে আমার আবার একটা ব্যাপার ছিল যে আমি যেটা করব ওটা যাতে একটু বেস্ট হয়, আমি যেটা পড়বো একটু যাতে ভিন্ন হয়, আমি খাওয়া দাওয়া থেকে শুরু করে হ্যাঁ চিন্তা প্রত্যেকটা জিনিসই। তো আমার কাছে মনে হয়েছে যে আমি পরীক্ষা দেওয়ার পরে যদি আল্লাহ না করুক কোনোভাবে আমার একটা রেজাল্ট খারাপ হয়, এই ব্যাপারটা আমি মানতে পারবো না। আনতে পারবো না। তো তার চেয়ে আমার কাছে মনে হয়েছে আমি পরীক্ষা দিব না। এরকম এক বিকালে হুম, হুম, আপনার সাথে যখন কথা বলছি, এরকম এক বিকালে আমি আমার বিশ্ববিদ্যালয় হলের সামনে মাঠের কর্নারে বসে আমি ভাবছি আসলে কি করব। ওই মুহূর্তে আমার, যেটা আমি বলছিলাম যে আমার জীবনে আসলে ভালো বন্ধুদের গুরুত্ব হুম, অপরিসীম, ওই মুহূর্তে আমার একটা বন্ধু ও পিছন থেকে এসে আমার কাঁধে হাত রাখলো। কি রে দোস্ত, তোর মন খারাপ কেন, বসে আছিস কেন, খেলতে চল। হুম, না বন্ধু, ভালো লাগছে না। ও বুঝতে পারছে যে কিছু একটা, ও আমার পাশে বসলো, হুম, বসে বলল, দোস্ত কি হয়েছে? তাই আমি বললাম যে এই যে সামনে তো পরীক্ষা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আসলে আমি যথাযথভাবে প্রিপেয়ার করতে পারি না নিজেকে, এখন আমি পরীক্ষা দিব কি দিব না এটা নিয়ে কনফিউশনে আছি। confusion আছে। তা আমার ওই বন্ধুটা, ও আবার আমার থেকে এক ব্যাচ সিনিয়র ছিল। হুম, ও ঢাকা কলেজে, আপনার কলেজে, আপনি তো ঢাকা কলেজে না, জি, জি। আপনার কলেজে ও 1 বছর পড়ে গিয়েছে। এরপরে ও জীবন যুদ্ধে আমার থেকে আর এক ধাপ আগানো, পারিবারিক কারণেই ওর ম্যাচুরিটির লেভেলটা আমার থেকে ভিন্ন ছিল। আচ্ছা, আচ্ছা। সো ও আমাকে বলল যে দেখ, তুই তো ক্লাস করছিস। আমি বললাম হ্যাঁ করছি। তুই তো মোটামুটি সব টিচারের নাম জানিস, কোর্সের নাম জানিস, কি কি আছে, টপিক ভালো বুঝিস। বললাম হ্যাঁ। তো বললো আমি তো তোর থেকে খারাপ অবস্থায় আছি, আমি আমার ব্যস্ততার কারণে ক্লাসও ভালো করতে পারি নাই, আর পড়াশোনাটা তোর মতন ভালো। ওই রকমের আমি তো সব জানি না, কিন্তু আমি স্টিল চলে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, হুম, হুম, আর তুই বলতেছিস বোকা পরীক্ষা দিবি না কেন? তা আমি বললাম দোস্ত আমার তো এই অবস্থা। তো আবার আমাকে কাঁধে হাত দিয়ে বললো যে দোস্ত শোন, তোর থেকে হুম, আমার জীবনের অভিজ্ঞতা একটু বেশি, আমি 1 বছর জীবন থেকে লস করছি, আমি জানি যে একটা বছরের মূল্য কি। মূল্য কত, রাইট। সো তুই চল হাঁটি। ওখান হুম, থেকে উঠে আমাকে ক্যাম্পাসে হাঁটাইলো, হাঁটতে হাঁটতে হুম, অনেক হুম। গল্প টল্প করলো। গল্প করেও এক পর্যায়ে আমাকে কনভিন্স করে ফেললো যে আমরা পরীক্ষা দিব। পরীক্ষা দেব। ও বলতেছিল যে চল যা হয় দুই বন্ধুর একসাথে হবে, আজকে হুম, থেকে হুম। শুরু করি। তো ওই যে ও আমাকে সাহসটা দিল, তারপরে আমরা দুই বন্ধু বসে যত বন্ধুর কাছে নোট ছিল নোটগুলো কালেক্ট করলাম, নিজেরা নোট করলাম, সারা রাত বসে পড়াশোনা করলাম, নিজেরা নিজেদের নোট হুম, তৈরি হুম, হুম। করলাম, নিজেরা বুঝলাম, আমি কি বুঝছি বল, তুই কি বুঝছিস, এই বুঝে বুঝে বলে বলে আমরা পরীক্ষায় একটা সুপার ডুপার প্রিপারেশন নিয়ে ফেললাম। জি, জি। এখন প্রিপারেশনটা কি, আমরা কিন্তু কোনো মুখস্থ বিদ্যা করি নাই, আমরা কি Right. করেছি, স্যার কি পড়িয়েছে, কি আসতে পারে, ওর বেসিকটা। বেসিক ধারণা। সো ওই দিয়ে আমি পরীক্ষায় বসলাম। পরীক্ষায় বসার পরে যেটা হলো, আমি পরীক্ষা ভালোই দিচ্ছি, হুম, হুম, হুম। কিন্তু নিজের মধ্যে একটা দুর্বলতা কাজ দুর্বলতা করতেছে। কাজ করছে আমি যে পরীক্ষা ভালো দিছি, পরীক্ষা দিয়ে আসছি, আমি তো আমার মতন করে লিখছি, আমি যেটা হুম, হুম, বুঝছি সেটা লিখছি। আমার বন্ধু বান্ধব ওদের দেখছি যে একদম যা পড়ে গিয়েছিল, যেভাবে পড়ছিল সেভাবে হুবহু লিখে দিয়ে আসছে, কিন্তু আমি তো আমার নিজের নলেজটাকে যা বুঝছিলাম ওটাকে মিলিয়ে আমি লেখা শুরু করলাম। তো পরীক্ষার পরে যখন আমাদের রেজাল্ট হলো, আমার হলের তখন যিনি দায়িত্বে ছিলেন নাজিম ভাই, উনি আমাকে ফোন করে বললেন, আমি বাড়িতে ছিলাম, হুম, হুম। যে শামীম তোমাদের রেজাল্ট দিছে, তুমি এই এই রেজাল্ট করেছো। আচ্ছা, আচ্ছা। আমার এটা বিশ্বাস হচ্ছিল না, কারণ আমাদের সময় আমি সেই 2005-এর কথা বলছি, হ্যাঁ, ওই 6-এর সময় তো কথা বলছি, পড়াশোনার খুব তখন strict ছিল। আমাদের সময় আসলে ধরেন আমার প্রথম রেজাল্টটা ছিল 3.50, হুম, হুম, হুম। এবং উনি যখন বলল যে তুমি 3.50 পেয়েছো এবং অমুক অমুক 50 পেয়েছে, আর এর উপরে দুই একজন, আর এর কাছাকাছি রেজাল্ট অন্যদের নাই, নাই। আমার এটা বিশ্বাস হচ্ছিল না যে কিরে যাদের কথা বলতেছেন ক্লাসের শুরু থেকে হুম, হুম, তারা সারাদিন টিচারদের সাথে ভালো ছাত্র আমরা জানতাম, তো ওর থেকে আমার রেজাল্টটা ভালো হলো। তো দেখলাম যে হ্যাঁ আসলেই ভালো হলো, হুম, এবং হুম। আমার বন্ধুও আমার কাছাকাছি রেজাল্ট করলো। আমরা দুইজন না একটা নতুন করে কনফিডেন্স কনফিডেন্স পেলাম। পাওয়া শুরু এবং করলেন। একটা মজার ব্যাপার বলি, আমার একটা কোর্স ছিল সোশ্যাল হিস্ট্রি সম্ভবত। জি, জি, তা আমার জুনিয়র একদিন এসে বলছে, না জুনিয়র না, আমার একটা রুমমেট ছিল, ও এসে জি। বলছে শামীম তোমার সোশ্যাল হিস্ট্রির নোটটা দাও। কেন? ওই যে আমার এলাকার একটা জুনিয়র আসছে, ও হুম, খোঁজ হুম, নিয়ে বলল যে তোমার ওই ব্যাচে এই কোর্সে তুমি হাইয়েস্ট হুম, 78 হুম, হুম। পেয়েছো।
এমন আমি নিজেই তো জানি না, কারণ তখন আমাদের নাম্বারটা ওভাবে দেখা যেত না। ও হ্যাঁ। বলতো, আমি বললাম বন্ধু দেখো আমার তো আসলে কি নাই, নোট নাই। নোট নাই। বলে এটা তুমি দিবা না এই জন্য বলতেছো। আমি বললাম না, সোশ্যাল হিস্ট্রি আমার নোট যদি তোমার পেতে হয় তাহলে আমার পরীক্ষার খাতাটা নিয়ে আসতে হবে, হ্যাঁ, হ্যাঁ। কারণ আমি আসলে বোঝার Basic, চেষ্টা করেছিলাম হ্যাঁ, কি হ্যাঁ। আছে, বাকিটা আমার মতন রাইট, করে রাইট। লিখেছি। তো আমি আপনাকে যদি এখানে অ্যাড করি যে আমি যেইখানে যেই মানুষ পরীক্ষা দিব না, হুম, হুম, হুম। সেখান থেকে পরীক্ষার একটা দিয়ে কিছুদিন আগে একটা বন্ধুর অনুপ্রেরণায়, তার বাস্তব পরীক্ষা দিয়ে কিছু অনুপ্রেরণা আমাকে যখন সে দিল, পরীক্ষা দিলাম এবং একটা টপ ভালো লেভেলের রেজাল্ট একটা করলাম, রেজাল্ট করা। টপ রেজাল্ট করলাম, দেন কিন্তু আমার জীবনের সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। রাইট। সো কিভাবে চেঞ্জ হয় আমি আরো একটু আপনাকে অ্যাড করি। আমার তখন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমার বন্ধুর বড় ভাই, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ছিলেন কিছুদিন আগে, জি, জি। ডক্টর শহীদুল ইসলাম স্যার। উনি আমাকে বললো যে শামীম, তুমি যে রেজাল্ট করছো ফ্যান্টাস্টিক, একটু ভালো করে পড়াশোনা করো, তুমি তো চাইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারো। তো এই যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পারার যে স্বপ্নটা, এই স্বপ্নটা আমাকে ওই স্যার বলি, বড় ভাই বলি, হ্যাঁ, উনি ওই দিন প্রথম আমার ভিতরে একটা বীজ বপন বীজ করলেন বপন করে। যে তুমি চাইলে এটা পারো। দেখেন আমাদের এই স্বপ্নগুলো বপন করা কত ইম্পর্টেন্ট। ওই দিনের স্বপ্ন পরবর্তীতে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি কিন্তু এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। কাজ করে যাচ্ছেন। So, আমার কি হলো, যখন আমি অনুপ্রেরণা পেলাম দ্বিতীয় সেমিস্টারে এসে আমি প্রতিজ্ঞা নিলাম যে আমি যদি কম পড়ে 3.50 পেতে পারি তাহলে আমাকে আমার বেস্ট দিতে হবে। বেস্ট দিলে আমি সেকেন্ড সেমিস্টারে আমি আবার ওই আমার কোচিং জীবনের মতন আমার বাহিরের যা যা ছিল সবকিছুকে একটু কমিয়ে দিয়ে পূর্ণ পড়াশোনার মধ্যে চলে গেলাম। আমার সেকেন্ড সেমিস্টারে আপনি জেনলে খুশি হবেন যে 3.50 থেকে 3.65-এ চলে গেল আমার সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট। তখন আমার নিজের মধ্যে কনফিডেন্স বলেন, দায়বোধ বলেন, বেড়ে গেল। আস্তে আস্তে এই রেজাল্টটার দিকে আমি আগালাম। মানে আমি বলবো যে এটার জন্য আসলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হলো নিজের প্রতি বিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, কনফিডেন্স হ্যাঁ, এবং আপনার ভালো সঙ্গী। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কিন্তু ইদানিং প্রায় 2-3 বছর ধরে দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক শিক্ষার্থীরা মানে সুইসাইড করছে। এর পিছনে কিন্তু একাডেমিক কারণ থাকে বা পারিবারিক অনেক কারণ থাকে, বেশিরভাগই একাডেমিক বিষয় নিয়ে অনেকই থাকে। তো তার জায়গাটাও কিন্তু বলতে গেলে সেই কাছাকাছি গিয়েছিল, কিন্তু তিনি কিন্তু তার একটা বন্ধুর কাছে শেয়ার করতে পেরেছেন, সেই জায়গা থেকে আস্তে আস্তে তার এই পর্যায়ে আসা। এখন তিনি শিক্ষকতা করছেন, পিএইচডি করেছেন। তো যারা আমি স্যার যেহেতু বলেছেন এবং আমিও বলছি, যারা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার জেআরই পড়ো না কেন, তোমাদের উদ্দীপনাটা যদি ভালো থাকে, সঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ তোমরা সবাই সফল হবে। কারণ আমাদের মধ্যে আসলে অনেক অগাধ সৃষ্টিকর্তার সম্ভাবনা দিয়েছেন, কিন্তু আমরা মনে করি এই শেষ মনে করে সবকিছু নিস্তেজ করে ফেলি। না, আমাদের উচিত ভালো কারোর সাথে শেয়ার করা এবং এটা কিভাবে সমস্যাটা কাটিয়ে ওঠা যায়, কারণ কোনো সমস্যাটাই আসলে স্থায়ী না। তো আমি আপনার কথা ধরে যদি একটু অ্যাড করি, আপনি যে সম্ভাবনার কথা বললেন, জি, জি। আমার জীবনে ধরেন আমি ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে আমার দাদু যেহেতু একজন শিক্ষিত মানুষ ছিলেন, একজন আলোকিত মানুষ ছিলেন, সমাজকে আলোকিত করতেন। আমি ছোটবেলা থেকে পত্রিকা পড়ি, আমি ছোটবেলা থেকে বিভিন্ন আউট নলেজের বুকস পড়ি। আপনার এই কথাটা আপনি যদি এপিজে আব্দুল কালাম আজাদের উইংস অফ ফায়ারে যান, যে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা আগুনের গোলা আছে, আমাদের সেটা কি করতে হবে, নিজের ভিতর থেকে সেই আগুনটা জ্বালাতে হবে। আমার জীবনে এপিজে আব্দুল কালাম আজাদ একটা অন্য রকমের প্রভাবশালী ব্যক্তি, যিনি আমার জীবনে প্রভাব রেখেছেন অনেকগুলো কারণে। একটা কারণ আপনি বলতে পারেন যে তার বাবাও একজন মসজিদের ইমাম ছিলেন এবং চরম লেভেলের অসাম্প্রদায়িক একটা মানুষ ছিলেন। তার লেখনীতে যদি আপনি পড়েন যে তার বাবা মসজিদের ইমাম, বাট তার বন্ধু ছিলেন মন্দিরের পুরোহিত। সো আমিও ছোটবেলায় এরকমের একটা জায়গা থেকে বড় হয়েছি। আমার দাদু মসজিদের ইমাম ছিলেন, বাবা মসজিদের ইমাম ছিলেন, ঠিক আমার পাশের ঘরটাই ছিল হিন্দুদের, এবং আমাদের সাথে হিন্দু কমিউনিটির সাথে যেই একটা বোঝাপড়া সেটা অন্য রকমের ছিল। সো ওই এপিজে আব্দুল কালাম আজাদের ওই জায়গাটা থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি যে তিনি একজন ইমামের ছেলে হয়ে ভারতের মতন একটা রাষ্ট্রের রাষ্ট্রপতি হলেন, এবং তার এই জার্নিতে উনি যেই জায়গাগুলোকে অনুসরণ করেছেন, এরকম আমি দেখেছি যে আমার ওনার জীবনে ওনার একজন দুলা ভাই খুব প্রভাবক ছিলেন, ওনার জীবনে পত্রিকা খুব প্রভাবক ছিল, ওনার বিয়ন্ড দ্য থিংস উনি চিন্তা করতে পারতেন ওনার আশেপাশের মানুষগুলোর জন্য, এবং ওনার যেই অগাধ বিশ্বাস ছিল স্রষ্টার প্রতি, এবং ওনার যে কর্মের প্রচেষ্টা, উনি একটা কথা বলতেন যে আমি একটা জিনিসকে করার জন্য আমার জায়গা থেকে সর্বোচ্চটা করি, সর্বোচ্চটা করার পরে কি হয় আমি বুঝতে পারি যে এই কাজটা আসলে আমি অর্জন করার জন্য আমার সকল শক্তি নাই,
হুম, হুম, আমি ওই মুহূর্তে কি করি, আমি আমার স্রষ্টার কাছে স্যারেন্ডার করি যে আমার জায়গা থেকে হুম, হুম, আমার সর্বোচ্চটা আমি আল্লাহ করেছি, বাকিটা তোমার সাকসেস দেওয়া। রাইট। এবং আরেকটা জায়গা হলো যে উনি বারবার যেটা ওনার, আপনি যদি উইংস অফ ফায়ার পড়েন, আপনি যেহেতু হ্যাঁ, পড়েছেন, পড়েছি আমি এটা। আপনি দেখবেন যে উনি হতে চেয়েছিলেন একটা, হুম, 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 সো হয়ে গেলেন আর হয়ে একটা। গেলেন। উনি কিন্তু একজন বিমান বাহিনীতে চাকরি করতে চেয়েছিলেন, হ্যাঁ, তাই না, একজন চাকরি পাইলট ছেড়ে। হতে চেয়েছিলেন। সো পরবর্তীতে ওইটা না হতে পাওয়ার পরে উনি যেই একটা হতাশার মধ্যে ছিলেন, হুম, 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 ওইখানে ওনাকে আরেকজন ধর্মগুরু ওনাকে ভিতরে একটা সাহস দিলেন, পরবর্তী স্টেপে উনি যে আরেকটা জার্নিতে চলে জার্নিতে গেলেন। চলে। এই জায়গা থেকে ওনার যে সাকসেসটা, উনি যদি ওই ব্যর্থতাটাকে ব্যর্থতা মনে করে, আপনি যেটা ছেড়ে দিতেন। সুইসাইডের কথা বলছেন বা হ্যাঁ, হ্যাঁ। অন্যান্য জায়গাগুলো হুম, হুম, বলছেন, যাদের মধ্যে এই ছোটখাটো সুইসাইডাল অ্যাটাম্পগুলো চলে আসে, আমি হুম, বলবো হুম, যে হুম। উইংস অফ ফায়ারটা তোমরা পড়ে দেখতে পারো, যে কতগুলো ব্যর্থতার মধ্য থেকে গিয়ে মানুষ তিনি সফল হতে পারে। পরবর্তীতে হুম। সফল হয়েছেন। সেটা একটা অনুপ্রেরণামূলক বই আমার কাছে মনে হ্যাঁ, হয়। জি। ধন্যবাদ স্যার। এখন আমি একটু আপনার ইউনিভার্সিটির জার্নিটাও জানলাম। অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো এখন এরপর ইউনিভার্সিটি পরে আপনার এখন যে কর্মজীবন, শিক্ষকতা, পিএইচডি করা এবং সম্ভবত এর মধ্যে বিএটা কবে করেছেন? ইউনিভার্সিটি জার্নির পরে যদি আমি আর একটু সিকোয়েন্স অনুযায়ী যাই, ধরেন আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জি। থেকে অনার্স করলাম, মাস্টার্স করলাম। হুম, হুম। যেহেতু আপনাকে বলছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ছিলাম, জি, জি। ওখানে একটা কলেজ স্কুল এগুলো প্রতিষ্ঠার সাথেও হুম, হুম। সম্পৃক্ত তো ছিল। ওই মুহূর্তে না আমরা 12-13 এই সময়টায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটা ঘোলাটে হয়ে যায়। গলাটা হুম, হ্যাঁ, তখন আল্লামা সাইদি সাহেবকে গ্রেফতার রায় করেন। হয়, ওনাদের বিভিন্ন মানুষজনকে গ্রেপ্তার করা হয়, ভিন্ন মতের উপরে মতাবলম্বীজন। দমন নিপীড়ন চলে। হুম, হুম, হুম। ওই রকমের একটা রাজনৈতিক আনস্টেবল সিচুয়েশনের মধ্য দিয়ে আমার আসলে দেশের বাইরে পিএইচডি করতে যাওয়া আর কি। হুম, হুম, হুম। সো এই পিএইচডি জার্নিটাও না আমার অনেকটা ওই যে আমি আপনাকে বললাম যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আসাটা হুম, হুম। যেমন, ঠিক এখান থেকে পিএইচডির জার্নিটাও অমন। এটা আচ্ছা। সম্পূর্ণ হুম, আমার হুম। নিজের জায়গা থেকে একটা সিদ্ধান্ত নিয়ে চলে যাওয়া মালয়েশিয়াতে। হুম, হুম, হুম। মালয়েশিয়াতে আমি আইআইইউএম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপলজিতে ওখানে পিএইচডির অফার নেই। জি। যাওয়ার পরে বিভিন্ন বাস্তবতার সম্মুখীন হতে হুম, হয়। হুম, হুম। একটা পর্যায়ে গিয়ে আমাকে মনে হলো যে চলেই যেহেতু এসেছি, মালয়েশিয়ার সবচেয়ে টপ যে বিশ্ববিদ্যালয়টা, ওইটা থেকে পিএইচডি অর্জন করব। সো আমি আচ্ছা। আমার যাওয়ার পরপরই প্রথম সেমিস্টারই আমি ওখানে ডেফার করি যে হুম, হুম। আমি এবছর শুরু করছি না। শুরু। আমি ওই সময় ইউএম ইউনিভার্সিটি অফ মালয়, যেটা এখন আমাদের মালয়েশিয়া তথা দক্ষিণ এশিয়া হুম, তথা হুম, হুম। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ওদের প্রায় অনেক ভালো একটা ভালো র্যাঙ্কিংয়ে একটা আছে, অবস্থান সম্ভবত আছে। এখন 57-এ আছে। হুম, হুম। আমি যখনকার কথা বলছিলাম তখন 283 ছিল তাদের ওয়ার্ল্ড ২৮৩। র্যাঙ্কিংটা। ওখানে আমি আবার নতুন করে অফার লেটার নেই, ওখানে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু করি। হঠাৎ করে আমি যে এই 6 মাস আমার যে আইইউএম এর ক্যাম্পাসে ছিলাম, জি। এই ক্যাম্পাসটা আসলে আমাকে চট্টগ্রামের যে নৈসর্গিক সৌন্দর্য ক্যাম্পাস, হুম, হুম, হুম। ওইটার দুঃখটা ভুলিয়ে দিয়েছিল। কারণ আচ্ছা, এটা আচ্ছা। অসাধারণ একটা ক্যাম্পাস। এইখানে 128টা দেশের শিক্ষার্থীরা স্টুডেন্ট আছে। পড়াশোনা একটা করছে। মাল্টি কালচারাল একটা বিশ্ববিদ্যালয়। হুম, হুম, হুম। তো আমি ঠিক যেই মুহূর্তে ফাইনাল ডিসিশন নিলাম যে আমি ইউএম এ চলে যাব, ওই মুহূর্তে আমার আসলে আইইউএম এর আমি প্রেমে পড়ে যাই। হুম, হুম, হুম। এবং আমার ওখানের সার্কেল, তার থেকেও বড় কথা হলো ডিপার্টমেন্টে আমার যে শিক্ষকরা ছিলেন, ওনাদের সাথে আন্তরিকতা বেড়ে যায়। আমার আর ইউএম এ যাওয়া হয় না। হ্যাঁ, আমি আবার আইইউএমই আমার পিএইচডি যাত্রাটা শুরু করি। হুম, হুম, হুম। সো শুরু করতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার মুখেও পড়ি, কারণ আমরা যেই এডুকেশন সিস্টেমের মধ্য থেকে জি। পড়ে গিয়েছি, ওই জায়গায় গিয়ে আমাকে একটু ধাক্কা খেতে হয়েছে। হুম, হুম, হুম। নিজেকে আরো মনে হয়েছে যে আমার আসলে এখন অনার্স করতে যাওয়া দরকার। মানে পিএইচডি করতে হ্যাঁ, এসে আমার প্রথম ফিল হলো যে আমার মনে হয় সোশিওলজিতে আবার অনার্সে অনার্স ফার্স্ট করা ইয়ারে দরকার। ভর্তি হওয়া দরকার। সো ওই জায়গা থেকে আবার স্ট্রাগল করে আমি নিজেকে তৈরি করা সমৃদ্ধ সংগ্রাম। করে হুম, পিএইচডির পথে যাত্রা শুরু করলাম। ফাইন্যান্সিয়াল কিছু ব্যাপার ছিল, খুব খারাপ কিছু অভিজ্ঞতার মধ্য থেকে যাচ্ছিলাম। হুম, হুম, হুম। টাকা পয়সা তো আগেই বলেছি যে আমি আসলে সেলফ ফান্ডিং এ সেই সেলফ অনেক আগে ফান্ডিং এটা থেকেই। অনেক ভালো। সো মালয়েশিয়াতে যাওয়ার হুম, পরেও কয়েকবার খুব ক্রাইসিসে পড়েছি। হুম, এমনও হয়েছে যে আমি টাকার জন্য তো কিছু করতে হবে, আমরা শুনেছি যে হুম, দেশের হুম, বাইরে গেলে অড জব করে। তাও মনে হলো ঠিক আছে, এমন একটা অবস্থায় চলে গেছি যে এই জায়গা থেকে আমাকে কিছু না করলে নয়। হুম, হুম, সো আমি একদিন অড জবও করেছি, সারা রাত কাজ করেছি। আমি তো হুম, হুম, আপনাকে আমার শৈশব বললাম যে আসলে শৈশবে তো বেড়ে ওঠাটা এমন, কখনো কোনো কাজ করতে হয় নাই। হুম, হুম। হ্যাঁ, খুব আরাম আয়েশের মধ্যেই
বেড়ে উঠেছি। সো সারা রাত কাজ করতে করতে হাতে ঠোসকা পড়ে গিয়েছিল, আমার মনে আছে। সকালবেলা উঠে গিয়ে পরের দিন মনে হলো যে না, এটা আসলে সম্ভব না। সম্ভব না। আচ্ছা ইভেন ওই কাজ করার পরে যে টাকাটা, ওই টাকাটাও আর পরে আনতে যাই নাই। আচ্ছা আচ্ছা। তো ওই রকমের একটা কঠিন মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার বাবাকে একদিন, আল্লাহ আব্বাকে জান্নাত নসিব করুন, আব্বা মারা গেছেন, আমি আমার পরিবারের প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে তারা হুম, হুম। আমাকে বিভিন্নভাবে মানসিক সাপোর্ট দিয়ে গেছেন সব সময়। আমি ফোন দিয়ে বললাম যে বাবা, আমি তো এই মুহূর্তে যে অবস্থার মধ্যে আছি তাতে তো আমার আসলে পিএইচডি করাটা কঠিন, আমি কি কাজ শুরু করে দেব লেখাপড়া রেখে? তা আমার বাবা ওই দিন কোথার থেকে এত শক্তি পেয়েছিল আমি জানি না। আমার বাবা বলল যে তোমাকে যদি বিদেশ করতেই হতো তাহলে তো 8-9-এ পড়ার পরে আমাদের এই অঞ্চলের মেজরিটি দেশের বাইরে থাকে, আমি ছিলাম, তোমার চাচারা আছে, মামারা হুম, আছে, যে পাঠিয়ে দিতাম। তখন তুমি যদি ওইখানে কাজ করতে, এখন তো অনেক কিছু করতাম। হুম, এখন যেহেতু এই পর্যায়ে এসেছো বাবা, এটা তোমাকে যতই কষ্ট হোক তোমাকে পিএইচডি শেষ করতে হবে, কারণ তোমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েই ছিলাম যাতে তুমি পিএইচডি পড়াশোনা করতে যাবা। পড়াশোনাটা শেষ সো করতে। আমি বললাম তাহলে তো বাবা কষ্ট করতে হবে, কারণ ওই মুহূর্তে আমি ফ্যামিলিকেও সাপোর্ট দেই, সাপোর্ট কারণ দিতাম। বাবা হুম, তখন একটু অসুস্থ হয়ে যায়। হুম, হুম, আব্বা বললো কষ্ট করতে পারবো না, কেন না, অবশ্যই পারবো, হুম, তুমি বাবা তোমার মতন করে সার্ভাইভ করো। তো ওই শক্তিটা না আমার কাছে মনে হয়েছিল যে আমাকে অবশ্যই পিএইচডি শেষ করেই দেশে যেতে হবে, কারণ আমার বাবার যে স্বপ্নটা, হুম, 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 হ্যাঁ, এবং তারা অবশ্যই ওই মুহূর্তে কষ্ট করেছেন। তো ওইটা আবার আমাকে নতুন আর একটা অনুপ্রেরণা দেয়, স্পৃহা হুম, দেয়। হুম, এরপরে আমি আবার নতুন করে আমার পিএইচডি যাত্রাটা শুরু শুরু করলাম। করলাম। হুম, একটা পর্যায়ে গিয়ে বাবা মার যেহেতু দোয়া ছিল, আমি আরেকটু অ্যাড করি, মায়ের কথা না বললেই নয়। আমার বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় কোনো একটা সময় খুব টাকার ক্রাইসিস ছিল, হুম, হুম। সম্ভবত সেমিস্টার ফি বা কোনো একটা ফি দিতে আমি জোগাড় করতে পারি নাই। আমার মা তখন না তার একটা চেইন বিক্রি করে দিল আমার জন্য। হ্যাঁ। সত্যি বাবা মারা তো এমনই হয়। তো ওই জায়গাটা থেকে আমি আসলে পিএইচডি যাত্রাটা তখন আবার নতুন করে যখন শুরু করলাম, তাদের যেহেতু দোয়া ছিল, হুম, হুম, আপনি শুনে অবাক হবেন যে আমি তারপরে না আর ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিসে পড়ি নাই। আমার বাবা যেদিন থেকে বলল যে পারবো না কেন, হুম, মনে হলো ওইটা এমন একটা দোয়া, মানে বাবা মার দোয়া যে অনেক তাৎক্ষণিক কাজে লাগে। পাওয়ারফুল। রাইট, রাইট। এরপরে আমি এট এ টাইম আমি মালয়েশিয়াতে একটা 4 স্টার হোটেলের পুরো ম্যানেজমেন্ট করেছি। এই চাকরিটা আমি নিজের মতন করে করেছি, হুম, হুম, বহুবার ছেড়েছি, আবার বহুবার তারা ডেকে এনে বলেছে তুমি তোমার মতন করে করো। হুম, আমার ডিপার্টমেন্টের হেড একদিন আমাকে ডেকে বলল যে শামীম, তোমাকে আমরা অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে চাই, কোর্স পড়াতে দিতে চাই। হুম, হুম, মানে উইদাউট এনিথিং, আরো অনেকেই ছিল। তো সে ডেকে বলল, আমি তো বুঝতে পারতেছিলাম না, কিং কর্তব্য বিমূঢ়, যে আমি কি করব কি বলবো। হুম, আমি বললাম যে ম্যাডাম একটু ওয়েট করি। তো আমার সুপারভাইজারকে আমি গিয়ে বললাম, স্যার আমাকে দিল ধমক, তুমি বুঝতেছো কি তুমি পেয়েছো, কি অফার করছো, তোমার আমার কাছে জিজ্ঞেস করতে আসতে হবে কেন, তাড়াতাড়ি গিয়ে এটাকে ইয়েস করে হুম, দাও। হুম, আমি হুম, বললাম না স্যার, আমি তো আপনার আন্ডারে এখন কাজ করছি। তো বলে কথা পরে বলো, আগে গিয়ে ইয়েস করো। yes করো। তা আমি ওখানে বিশ্ববিদ্যালয়ে অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে 2টা কোর্স পড়ানো শুরু করি, এরপরে 3টা 4টা হুম, এট এ টাইম। দেখেন আমার পিএইচডি করছি, হুম, হুম, হুম। অ্যাডজান্ট ফ্যাকাল্টি হিসেবে পড়াচ্ছি, আমার ওখানে একটা শিক্ষকতা চাকরি করেছেন। আছে, হুম, এমন চাকরি যেই চাকরিটা আমি রাত্র 2টায় গিয়ে আমার কাজ শেষ করলেও আমার কোনো বাধ্যবাধকতা নাই। বাধ্যবাধকতা তো নেই। ওই জায়গাটা থেকে আমি আমার পিএইচডির জার্নিটা আমি সুন্দরভাবে শেষ হুম, হুম, করতে হুম, পেরেছি। মাঝখানে আমি আসলে গ্রামীণ উন্নয়ন, ডেভেলপমেন্ট এগুলো নিয়ে, নদী ভাঙন এগুলো নিয়েই যেহেতু আমার গবেষণার হুম, হুম। বিষয় ছিল, আমার পিরোজপুর আমার রিসার্চের জায়গা ছিল। আমি দক্ষিণ অঞ্চলে। গ্রাম বাংলার হুম, উন্নয়ন নিয়ে, যেহেতু আমি ছোটবেলা থেকেই আসলে জনপদের মানুষের দুঃখ গল্প এগুলো দেখতে পছন্দ করতাম, বুঝতে পছন্দ করতাম। আমি পড়েছি সমাজবিজ্ঞানে, হুম, হুম। মানুষের সাথে ওঠা বসার জায়গাটা ওখানে। তো আমি যখন আমার ডেটা কালেকশনে দেশে চলে আসি, আপনি মাঝখানে যে কোশ্চেনটা করেছিলেন যে আমি বিয়ে কবে করলাম আর আচ্ছা কি, হ্যাঁ, বিয়ের বিষয়টা। খুব ইন্টারেস্টিং জায়গা। আমি যখন ডেটা কালেকশনে আসলাম, আমার বাবা তখন একটু অসুস্থতার মধ্যে দিয়ে জি। যাচ্ছিলেন। তো হুম, বাবা যখন জিজ্ঞেস করলো যে আসলে তোমাকে তো আমার দায়িত্বের মধ্যে পড়ে তোমার বিবাহের কাজটা সম্পাদন হুম, 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 করে যাওয়া, আমি তখন বললাম যে আব্বা দেখেন, আমার আসলে এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই, আর আপনারও যে নাই সেটাও আমি জানি। তো এই মুহূর্তে আপাতত না, আর একটু পরে। হুম, হুম, তো আমি গল্পটাকে যদি শর্ট করে একটু নিয়ে যাই, যে বাবা আমাকে বলল যে তুমি বিয়ে করবে কিনা সেটা বলো, তোমাকে হুম, হুম। জিজ্ঞেস করছি কত টাকা লাগবে কি। আচ্ছা, আচ্ছা। আমি তো জানি আমার বাবার কাছে কিন্তু টাকা নেই। তো আমার বাবা রিপ্লাই দিল যে তোমার বিয়ে করানোর দায়িত্ব যেহেতু আমার, আমি যদি
20,000 টাকা খরচ করে করাতে পারি, আমি সেটা দিয়ে করাবো আমার সামর্থ্য হুম, অনুযায়ী। তা আমি বাবাকে তখন বলছিলাম যে আব্বা আমার কাছে পকেটে 50 টাকা আছে। আচ্ছা আচ্ছা। মানে স্টিল আমি কিন্তু মানে মালয়েশিয়াতে পিএইচডি হ্যাঁ করতেছি, হ্যাঁ। দেশে আসছিলাম। তো ওই 50 টাকা নিয়ে আমি বলছি ঠিক আছে হুম, আগান। এবং আমার ওই মানে 50 টাকা যখন পকেটে ছিল তখন আমি বিয়ের জন্য বিয়ের জন্য রাজি প্রস্তুতি হয়েছিলাম। তো নিচ্ছি। এটা নট এ বিগ ডিল ইন্টারেস্টিং। যে হ্যাঁ আপনাকে হ্যাঁ। অনেক কিছু করে অনেক থেকে তারপরে হুম, আপনার হুম, হুম। বিয়ের জন্য প্রিপারেশন অনেকে নিতে বেশিরভাগই হবে। এটা ভাবে। যেটা এটা হয় এটা আসলে ঠিক না, এবং আলহামদুলিল্লাহ সেই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যেটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। হুম, হুম, হুম। তো ওই সময়টাতে হচ্ছে বিয়েটা করা। হ্যাঁ, মানে হ্যাঁ, পিএইচডির মাঝামাঝি মাঝামাঝি। সময়টায়, পিএইচডির মাঝামাঝি সময়, এরপরে চলে যাই আবার মালয়েশিয়াতে গিয়ে পিএইচডিটা শেষ করার জন্যই আমি সবচেয়ে বেশি মনোনিবেশ করি। ওই হুম, হুম, সময়ে তোমার ভাবিও আমার সাথে মালয়েশিয়াতে হুম, ছিল, সিঙ্গাপুরে গেছে, মানে ও আমার সাথে আচ্ছা আচ্ছা। তখন ফ্যামিলিটা আমার সাথে ছিল। হুম, হুম, আমার সুপারভাইজার ২ জন ছিলেন, হুম, একজন হুম, ইন্টারন্যাশনাল, একজন আমাদের বাংলাদেশী, খুব প্রমিনেন্ট একজন সমাজবিজ্ঞানী, নৃবিজ্ঞানী। উনি হুম, হুম। প্রফেসর এইচএম জেহাদুল করিম, উনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। জি, জি। প্রচণ্ড পরিমাণে নীতি নৈতিকতা আচ্ছা সম্পন্ন আচ্ছা। একজন মানুষ ছিলেন। বলতে পারেন যে ওনার জন্য না আমি আসলে ইউএমএ যেতে পারি না, কারণ ওনার যে পার্সোনালিটি সেটা আমাকে আকৃষ্ট করেছে, হুম, হুম, হুম। এবং ওনার কাছ থেকে জীবনে আমি অনেক কিছু শিখছি, কিভাবে সৎ আচ্ছা। থাকতে হবে, কিভাবে শিক্ষকতা পেশাটাকে শিক্ষকতাকে ধারণ করতে ধারণ হয়। করতে হবে। সো ওই জায়গা থেকে আমরা পিএইচডি আমার শেষ হয় 2018-তে। হুম, হুম, আপনি জানেন যে 18-র পরে একটা নির্বাচন ছিল 18-তে। হুম, সো আমি নির্বাচনের আগেই আমার কনভোকেশন হয়, দেশে চলে আসি। এর মাঝখানে যদি আরো একটু ব্যক্তিগত গল্প অ্যাড করি, আমার দেশে আসার তেমন কোনো ইচ্ছা ওই মুহূর্তে ছিল না, যে আচ্ছা আরো আচ্ছা। একটু পরে আসবো, যেহেতু আমি ওখানে কিছু ব্যবসা বাণিজ্য আমি এস্টাবলিশড এস্টাবলিশ করেছিলাম, করে আমার ফেলেন। ওখানে কিছু দোকান টোকানও ছিল, আদার্স কিছু বিজনেস ছিল, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি। হুম, হুম, হুম। তো হঠাৎ, আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, আমার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি ওখানে গেলেন। আমি স্যারের নাম বলছি না, উনি তৎকালীন ভিসি ছিলেন আমার ডিপার্টমেন্টের। জি। আমার বিশ্ববিদ্যালয়ে উনি একটা সেমিনারেই গিয়েছিলেন। হুম, তো আমি স্যারকে পাশে নিয়ে আমি ড্রাইভ করে আমার হোটেল থেকে হুম, আমার ক্যাম্পাসে যাচ্ছিলাম। হুম, হুম, ওই দিন আমার ক্লাস ছিল। তো একটু যেতেই স্যার হঠাৎ করে, আমি এক হাত দিয়ে ড্রাইভ করছিলাম, আমার হাতটা ধরে বলল যে শামীম, তোমার মতন ডায়নামিক ছেলে আমার দরকার। আচ্ছা আচ্ছা। আমার বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট খুলছি, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে ব্যাক ওখানে একটু চাচ্ছি। চাচ্ছি। হুম, হুম। আমি একটা হাসি দিয়ে আর কিছু বলি নাই, কারণ আচ্ছা আচ্ছা। তখন যে সামগ্রিক আমাদের বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এটা পরিবেশ সম্পর্কে পরিস্থিতি। আমার খুব একটা ভালো আইডিয়া ছিল। হুম, হুম, এরপরে ক্যাম্পাসে চলে গেলাম, আমি ক্লাস নিলাম। স্যার যথেষ্ট জেন্টেলম্যান, হুম, উনি হুম, হুম, ক্লাস ওনাকে আবার আমাদের ভিসির সাথে হুম, সাক্ষাৎ হুম, হলো। করে টোরে ফেরার পথে প্রচন্ড রকমের বৃষ্টি, অ্যাগেইন আমি গাড়ি ড্রাইভ করতেছি। স্যার বলল তুমি তো কিছু হুম, বললা না। হুম, 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 আমি বললাম স্যার আপাতত তো ইচ্ছা নাই, তবে আপনি যেহেতু বলছেন এরপর থেকে আমার মনে হলো বাবা মা যেহেতু অসুস্থ, আহ, গেলে খারাপ হয় না। হুম, 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 তো ওইখান থেকে, যেহেতু আমার শিক্ষকতার একটা নেশা পেশা, যে একটা বাংলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে, নিজের বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ হুম, আসার হুম, সুযোগ থাকবে। সো আসলাম, না আসি নাই, তখন স্যারকে বললাম হুম, যে হুম, ঠিক আছে স্যার। তো পরবর্তীতে না আপনাকে যদি বলি, সার্কুলার হলো, হুম, হুম, হুম। স্যারও আমাকে জানালেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে উনি আমার এডমিট কার্ডটা ইস্যু করতে পারেন নাই। আচ্ছা আচ্ছা। একজন রানিং বিশ্ববিদ্যালয়ের ভিসি, যিনি হাত ধরে বলেছেন তোমার হুম, হুম, মতন ডায়নামিক ছেলে আমি নূতন ডিপার্টমেন্ট খুলেছি উঠাতে লাগবে, হুম। সেরকম একটা মানুষ তৎকালীন ওই কাঠামোর মধ্য থেকে তিনি একটা এডমিট কার্ড ইস্যু করতে পারেন ইস্যু নাই। করতে পারেননি। হ্যাঁ, এডুকেশন তো এই সিস্টেমটা গল্পের কতটা এই বিপর্যস্ত ছিল। গল্পের পরে তখন আমার, যেহেতু একবার দেশে আসার চিন্তা করলাম, আমি আরো দুই একটা হুম, হুম, বিশ্ববিদ্যালয়ে হুম, অ্যাপ্লাই করলাম। আর একটা বিশ্ববিদ্যালয়ে এসে ভাইবা দিলাম। আমাকে প্রথম বলা হলো তুমি মালয়েশিয়া থেকে এত টাকা খরচ করে এসো না, আমরা যদি বলি তারপরে এসো। সো ওই জায়গা থেকেও একবার বলা হলো ঠিক আছে তুমি একটা এবার ধাক্কা। আসো। হুম, ভাইবা বোর্ড ফেস করলাম। যতটুকু জানি যে ওই বোর্ডের একজন ছাড়া বাকি সবাই সিগনেচারও করলো। হুম, একজন বেঁকে বসলো, যেহেতু আমি আমার গল্পের শুরুতেই হুম, বলেছি হুম, যে আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কেমন ফ্যাসিবাদী কাঠামো ছিল, উনি বলল যে না, যেহেতু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে আমি তাকে কোনোভাবেই নেব না।
তো এই যে নিবে না, মানে কোনো জায়গা থেকে যখন আটকাতে পারেনি, আমি স্টিল আমার পিএইচডি শেষ, রেজাল্ট ভালো, সে এসে ওখানেও তার শিক্ষকতা যে করেছেন মানুষ। মানে নিকৃষ্ট চরিত্র হুম, বললো যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কাউকেই আমি সিগনেচার করব না। হুম, হুম, সো ওরকমের একটা জায়গা থেকে এসে আমি আসলে এই দেশের সিস্টেমের উপরে আস্থা হারায় ফেলি। হুম, 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 আমি আমার গল্পটা যদি সামনের দিকে আগাই, যে তারপর আমি যেহেতু দেশে চলেই আসলাম, যখন আসলাম তখন আমার এই লাস্টের যেটা বললাম যে আমার বিশ্ববিদ্যালয় ওটাতে হয়ে যাওয়ার কথা, আমার নিজের কনফিডেন্স ছিল, তো ওই কারণে হলো না। এরপরে আমার কাছে মনে হলো যে আসলে এই বস্তা বস্তা সিস্টেমের পিছনে না ঘুরে নিজেকে কিছু করতে হবে। নিজে কিছু করতে হবে। সো তখন আমার কাছে মনে হলো হ্যাঁ, আমি পিএইচডি করেছি, খুবই ভালো কথা। এখন আমি যেহেতু এই সিস্টেমের কারণে আমি পারছি না, তাহলে আপাতত আমাকে সারভাইভ করতে হবে, এবং আমার মধ্যে তো আরো অনেক ধরনের পোটেনশিয়ালিটি আছে, সেগুলোকেও পাশাপাশি ট্রাই করতে হবে। অনেকেই আমাকে তখন পরামর্শ দিচ্ছিল যে তুমি পিএইচডি করে আসছো, চাইলেই তো এই কলেজে ঢুকতে পারো। হুম, 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 কিন্তু আমি তাকে তো কখনো বুঝাতে পারি নাই যে কলেজে চাকরি মানে ওভাবে ছোট করে দেখার কিছু নাই। আমি হুম, হুম, আসলে চাকরি করার মতন একটা বাধ্যবাধকতার মধ্যে বেড়ে ওঠা একটা ছেলে না, সেটা আপনি আমার শৈশবে বুঝতে পারছেন। হ্যাঁ, 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 যে আমি চলে গেলাম আবার চলে আসলাম, একটু বাউন্ডুলে টাইপের, বা একটু কি বলে ওটাকে, নিজের সক্রিয়তা বজায় রেখেই চলতে চাই। তো সেই জন্য আমি জীবনে একটাই ইরাদা করেছিলাম যে যদি চাকরি করতেই হয় সেটা হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াবো, যেটা আমি হুম, হুম, এনজয় করি, এবং সেটা বিশ্ববিদ্যালয়ই হতে হবে। এবং আমার একটা টার্গেট ছিল যে এটা যদি বাংলাদেশের যে টপ 4টা বিশ্ববিদ্যালয় হয় ওখানে হলেই ভালো, অথবা ন্যূনতম পাবলিক হতে হবে। তো তখন আমাকে অনেকেই, আমার নিবন্ধন ছিল সেই হুম, হুম, অনার্সের পরেই প্রথম নিবন্ধন একটা বন্ধু জোর করে নিয়ে গেল। আচ্ছা, আচ্ছা, পরীক্ষা আমি দিব না, ও বললো আরে চল, পরীক্ষা দিলাম। আচ্ছা, আমার খুব মনে আছে যারা হুম, খুব হুম। পড়াশোনা করলো ওদের নিবন্ধন হলো না, আমারটা হয়ে গেল আর কি। সে আমার এটাই আসলে মাস্টার্স শেষ পোটেনশিয়ালি। হওয়ার আগেই আর হ্যাঁ, কি। হ্যাঁ, মানে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি সবার ক্ষেত্রে বলছি, মানে পোটেনশিয়ালিটি এমন একটা বিষয়, মানে আপনাকে কেউ জায়গা না করে দিলেও আপনি জায়গাটা তৈরি করে নিতে পারবেন। তো এর জন্য পোটেনশিয়াল হতে হলে সার্বিক কিছু বিষয় আছে, পরিশ্রম তো আছেই, হুম। ঘাত প্রতিঘাত পার হওয়া আর অনেক কিছু আর কি। হ্যাঁ, তারপর। তো ওর পরে আমি যখন দেখলাম, ও এর মধ্য দিয়ে আমাদের 18 সালের নির্বাচনটা, হুম, 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 হ্যাঁ, যেটা রাতের নির্বাচন হুম, হয়ে গেল, ওই সময় আমি দেশে আসছিলাম। তার আগে থেকেই তো আমি একটু আগে থেকে ওই যেটা বললাম যে একটু প্রতিবাদী ছিলাম, হুম, 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 রাজনৈতিক বিভিন্ন জায়গাগুলোতে আমার সরব উপস্থিতি ছিল। নির্বাচনে বেশ একটা চাপ খেলাম, নির্বাচন পরবর্তী সময়ে কিছু হতাশাও জন্ম নিল হুম, হুম, হুম। যে এইভাবে হতে পারে একটা, মানে আমি তখন ঢাকায় ছিলাম, মানে রাতের ভোটটা ঢাকায় বসে রাতেই দেখেছি যে কিভাবে হয়। হ্যাঁ, আমি ওই সময়টা তো ছিলাম তারপরে আমার কাছে জায়গায়। মনে হলো যে না, মানে আমি নির্বাচন পর্যন্ত ওয়েট করেছিলাম যে আমার তো আসলে যেই অবস্থায় আছি শুধু এই কাঠামোর জন্য আমার চাকরিটা হচ্ছে না বিশ্ববিদ্যালয়। হুম, হুম। সো নির্বাচন পরবর্তী হয়তো একটা একটা সুদিন সম্ভাবনা আসবে। আছে। তো যখন আমি বুঝলাম যে না, আমার তো আর এই দেশে এটা হওয়া সম্ভব না, হুম, হুম, তখন আমাকে আবার হয় দেশের বাইরে যেতে হবে অথবা এখানে সার্ভাইভ করতে হবে। হুম, হুম, হুম। তো আমি যেহেতু আমার এন্টারপ্রেনিয়র একটা ধারণা। সত্তা আছে, হুম, হুম, হুম। আমি ওই মুহূর্তে আমার এলাকাতে 2টা ইসলাম ব্যাংকের এজেন্ট প্রতিষ্ঠা করলাম। হ্যাঁ। ঢাকাতে আমি আইটি বিজনেসের সাথে সংশ্লিষ্ট হলাম, রিসার্চ ফার্মের দিকে গেলাম। হুম, হুম, এগুলো কিছু জিনিস ডেভেলপ করলাম। পাশাপাশি যেটা বলছিলাম যে কলেজে ঢোকার জন্য অনেকেই বলল, কিন্তু হুম, আমি হুম, ঢুকি নাই। হুম, হুম, এরপর অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় তখন যাতে ঢুকিয়ে জন্য অনেকে পরামর্শ দিল, হুম, কিন্তু হুম, আমি ঢুকি নাই কেন, আমার একটা আসলে মিসকনসেপশন ছিল, বা মিসকনসেপশন বলবো না, কনসেপশন ঠিকই আছে, যে আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি সকাল বিকাল যায়। হুম, হুম, তো এই যে সকাল বিকাল যায় এই শব্দটা আমার কানে খুব ভালো করে একটা সময় বাজলো, হুম, যে না, তাহলে আমার যদি সকালে চাকরি বিকালে চলে যায়, তাহলে বিকালে চলে যাওয়ার পরে আমার যাতে আর দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, ওই সক্ষমতাটা আমার যেদিন অর্জন হবে, হুম, কিসের হুম। সক্ষমতা? অর্থনৈতিক সক্ষমতা, তাই তো? অর্থ- right. তাহলে আমাকে আগে অর্থনৈতিক সক্ষমতা অর্জন করে অরেবার আমি তারপরে প্রাইভেট ইউনিভার্সিটিতে হুম, হুম, পড়াতে যাব। সো ওই সক্ষমতাটা অর্জন করার জন্য আমি ওই মুহূর্তে আমার যে একটা পিএইচডি ডিগ্রি আছে, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই, হুম, হুম, এই জিনিসটা ভুলে গিয়ে, কারণ আমি জানি যে আমার নিজের মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তখন আমি সবকিছু করতে পারবো না। রাইট, রাইট। সো আমি ওটাকে একটা পাশে রেখে, হুম, হুম, শুধু শিক্ষাটা ভিতরে রেখে, টাইটেলটাকে সাইডে সরিয়ে সাইডে রেখে সরিয়ে। আমি কিছু জিনিস তখন করলাম, এবং সেটা সুফল আমি পেলাম। তার পরবর্তী সময়টা আসলে করোনা শুরু হয়। হুম, 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 করোনায় আমার কিছু স্যাড অভিজ্ঞতা আছে, খুবই ব্যক্তিগত। করোনার মধ্যে আমার সন্তানটা জন্মগ্রহণ করেন। হুম, তারপরে আমার একটা ছোট ভাই ছিল, আপনি হয়তো জানেন, করোনা অ্যাটাকে ও প্রাণ হারায়।
আমার বাবা তখন আসলে বেডরিডেন ছিল। হুম, আমার বাবাকে ওই ইনডোর সাপোর্টটা দিত, আউটডোর সাপোর্টগুলো আমি দিতাম। হুম, তো ও মারা যাওয়ার পরে আব্বাও আসলে অসুস্থ হয়ে যায়, 3 মাসের মাথায় আব্বাও মারা যান। হুম। তো খুব একটা আমাদের ফ্যামিলির উপর থেকে, আমার উপর থেকে অন্য রকমের একটা একটা ঝড়। ঝড় যায়, যে এতটা ট্রাজেডি, ক্রাইসিস আমরা কখনো আর এর আগে ফিল করি নাই। কারণ হুম, আমার হুম, ছোট ভাইটা আমার ছোট, বাট ও একটা সময় না আমার বন্ধু হয়ে উঠছিল আর কি। হুম, হুম, আমার সকল কিছু ও বুঝতে পারতো, হুম, আর আমার পরিবারেরও খুব আদরের ছিল। খুব ব্যক্তিগত ইমোশনের জায়গা, এটাতে না যাই। হ্যাঁ। তো যখন আমার বাবা মারা গেলেন, তখন আমি না, মানে ছোট ভাই মারা যাওয়ার পরে আমি তো মানে আসলে বুঝতে পারি নাই আমরা, কারণ এটা তো অকল্পনীয় একটা বিষয় ছিল। হুম, হুম, এরপরে বাবার পাশেই 24 ঘন্টা আমাকে থাকতে হয়েছে। হুম, হুম। বাবা মারা যাওয়ার পরে আমার কাছে যেটা মনে হলো যে পৃথিবীতে তো আর কিছু নাই, মানে আসলে। ভ্যাকিউম, শূন্য। মানে আমি না তখন কি করব, কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। তো হঠাৎ করে আমার মধ্যে একটা চেতনা জন্ম নিল হুম, যে হুম। আমাকে তো আসলে সার্ভাইভ করতে হবে, সার্ভাইভ করতে বেঁচে হবে। উঠতে হবে, নিজেকে সারিয়ে তুলতে হবে। কোথাও একটা অবস্থান করা। তো আমি আব্বা মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই ঢাকাতে আসি। হুম, ঢাকাতে এসে সিদ্ধান্ত নেই যে আমি আসলে কিভাবে সার্ভাইভ করতে পারি। তো আমি হুম, দেখলাম যে আমি যেহেতু একজন শিক্ষক, আমার মধ্যে শিক্ষক সত্তা আছে। আমি পড়ানোতে আনন্দ পাই। হুম, আমি তোমাদের মতন স্টুডেন্টদের কাছে গেলে ভালো লাগা কাজ করে। হুম, কারণ আমার ছোট ভাইটা ওই রকমের ইউনিভার্সিটির পড়ার বয়সে মারা গেছে। হুম। মানে তোমাদের মধ্যে আমি আমার ছোট ভাইকে খুঁজে পাই। খুঁজে পান। ওকে নিয়ে আমার যে স্বপ্ন, যেগুলো আমার অপূরণীয় ছিল, হুম, হুম। আমার মনে হয় যে তোমাদের দিয়ে সেই স্বপ্নগুলো আমি পূরণ করাতে পারলে আমার হাজার লক্ষ কোটিটা ছোট ভাই আমার ওই স্বপ্ন পূরণ করবে। রাইট, রাইট। ওই জায়গা থেকে আমার মনে হলো যে এই মুহূর্তে আমার পড়ানো দরকার। কোথায় পড়াবো? ডাজন্ট ম্যাটার। পাবলিক, প্রাইভেট, ভালো ইউনিভার্সিটি, পড়ানো র‍্যাঙ্কড ইউনিভার্সিটি, এটা আমার কাছে তখন আর ব্যাপার না। ব্যাপার। আমি এক বড় ভাইয়ের কাছে তখন গেলাম। উনি আমাকে ২-৩টা ভার্সিটির কথা বললেন। তার মধ্যে আমার যে বর্তমান প্রতিষ্ঠান, তাদেরও একটা সার্কুলার ছিল। হুম, তাদের হয়তো ম্যাচ করেছে লাক। তাদের ওই সার্কুলারে আমি এপ্লাই করি। এখানে রিটেন দেই, ভাইবা দেই। এখানে আসি। আসার পরে আপনার এই যে হুম, হুম, মানে আমার যে ভিতরের যেই চাহিদাটা, যে আকাঙ্ক্ষাটা, ওদের সাথে যখন আমার মানে আমার বাবা মারা যান ২১শে নভেম্বর, আমি হুম, হুম। এখানে আসি ডিসেম্বরে, জানুয়ারি থেকে ক্লাস শুরু করি। আচ্ছা, আচ্ছা। আস্তে আস্তে আমি ওদের সাথে মিশে যাই। পড়ানোটা আমার যেহেতু রক্তে আছে, আমার স্বপ্নে আছে, ওভাবে আস্তে আস্তে আমি একটু কোপ আপ করার চেষ্টা করি। হুম, হুম। আর আমি মনে করি যেহেতু আমি তখন টাকার জন্য পড়াতে আসি নাই। আমি কিন্তু আমার গল্পটা একটু আগেই হ্যাঁ, দিয়েছিলাম। হ্যাঁ। আমি যেহেতু আমার নিজেকে কোপ আপ করানোর জন্য এসেছিলাম, সেই জায়গা থেকে আমি ওদের সাথে আলাদা একটা অ্যাটাচমেন্ট তৈরি করতে পারি। যেই অ্যাটাচমেন্টটা আমাকে আজকের কেরিয়ারে সফলতা অর্জন করার পিছনে অনেক কাজ অবদান দিয়েছে। রেখেছে। সো ওই জায়গাটা থেকে আমার স্টুডেন্টের সাথে যে অ্যাটাচমেন্টটা, এটা আমার আজকের পথ চলার শক্তি। আচ্ছা। আমি একটু আগে মিসকনসেপশন কেন বলেছিলাম যে বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার বাহির থেকে যে হুম, একটা হুম। ধারণা ছিল, ধারণা ছিল, হ্যাঁ। আর ডিআইইউতে এসে আমার আবার ধারণাটা কিছুটা পরিবর্তন পরিবর্তন হয়েছে। যে হয়েছে। আমি আসলে দেখেছি যে আমার এই বিশ্ববিদ্যালয়ে আমার যারা কলিগ আছেন, হুম, অতীতে যারা ছিলেন, আমি হুম, খুব হুম। কম মানুষের নাম জানি যারা এখান থেকে তাদের চাকরিটা চলে গিয়েছে। আচ্ছা, তো আচ্ছা। এই বিশ্ববিদ্যালয়টাকেও আমি বলবো যে এটাও একটা মানবিক বিশ্ববিদ্যালয়, যেখানে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় একটা ফ্লেভার আছে। জি। যেহেতু এটার প্রতিষ্ঠাতা ছিলেন একজন পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক, হুম, হুম, হুম। মফিজুর রহমান পাটোয়ারি স্যার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টের অধ্যাপক ছিলেন, হুম, হুম, হুম। এবং এখন যারা এটা পরিচালনা করছেন ওই নীতি দিয়েই করছেন। সেই জন্য আচ্ছা, হয়তো আচ্ছা। আমার ওই অভিজ্ঞতাটা এইখানে এসে আমার ভালোভাবে কখনো কাজে ওই লাগাচ্ছে। ফিলটা হয় হ্যাঁ, নাই হ্যাঁ, হ্যাঁ। যে আমি একটা প্রাইভেটে চাকরি করি, সকাল হুম, বিকাল হুম, আমার হুম। চাকরিটা চলে যাবে। হুম, হুম, হুম। এটা আমার হয়নি। আর একটা যেটা বলতে চাই যে আপনার নিজের ভিতরে যদি দুর্বলতা না থাকে হুম, হুম, হুম। এবং আপনার নিজের ভিতরে যদি সক্ষমতা থাকে, আপনার নিজের ভিতরে যদি উইংস থাকে, যেটা ডানাটা থাকে, যেটা মেলে আপনি নিজেই নিজে উঠতে পারবেন, হুম। পৃথিবীতে আপনি কোথাও আটকাবেন না। আটকাবে না, ওই রাইট। প্রতিষ্ঠান আপনার চাকরি কখনো খেয়ে দিতে পারবে না। হুম, ওই হুম, হুম। প্রতিষ্ঠান চাকরি খেয়ে দিলে তার থেকে 10টা প্রতিষ্ঠান আপনাকে নেওয়ার জন্য বসে না, থাকবে না। আর ওই কি। যে বললাম না, নিজেকে একটা এমন এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া বা ইনোভেটিভ টাইপের করা, যে যেখানে যাক মানে স্যুট করা, মানে নিজের একটা অবস্থান তৈরি করে নেওয়া এটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি যেহেতু আসলে ডাইভার্স অভিজ্ঞতার ভিতর থেকে হুম, হুম, গিয়েছি, হুম, হুম। ডিআইইউতেও যখন আসলাম, আসার পর থেকে আমার ডিআইইউর যে অল্প যাত্রায়, হুম, হুম। আলহামদুলিল্লাহ আমার অনেক অর্জন আছে, অর্জন। অনেক শিক্ষা আছে।
আম, সেটা আমাকে আমার অতীতের অভিজ্ঞতাগুলো আমাকে এই জায়গাটায় কাজ কাজে করতে লাগে সহযোগিতা করেছে। আমি আপনাকে আজকের যে গল্পগুলো, আমার যে পড়াশোনার বিশ্ববিদ্যালয় লাইফের যে গল্পগুলো আমি কিছুটা শেয়ার করলাম, আমি এখানে যেটা করার চেষ্টা করি, কোনো একটা নতুন ব্যাচ আসলেই আমি আমার এই ক্ষুদ্র গল্পগুলোর অভিজ্ঞতার আলোকে তাকে প্রথমে আগে কোপ আপ করানোর চেষ্টা করি যে তুমি ভয় পেও না, তুমি পারবা, ইন্সপিরেশন করা, তুমি হ্যাঁ, পারবা। রাইট রাইট। So, আমার মেসেজটা হলো যে তুমি যদি সাহস রাখো, যদি একটা গোল সেট করো, তোমার মধ্যে যদি একটা কিছু অর্জন করার আকাঙ্ক্ষা থাকে, সেই অর্জন করার যোগ্যতাটা তোমার কাছে আছে। কারণ আপনি যদি মানে পরিস্থিতি যেরকমই হোক না কেন নিজেকে তৈরি করার হ্যাঁ আকাঙ্ক্ষাটা মানে বজায় রাখা, নাহলে এই জায়গাটাতে কিন্তু আপনি যেটা কাজ হ্যাঁ, করছেন খুবই গুরুত্বপূর্ণ। মানে কারণ আমি আরেকটা হ্যাঁ জিনিস বিলোপ করি, আপনি যদি অ্যালকামিস্ট পড়েন, হ্যাঁ তো হ্যাঁ, ওখানে কিন্তু একটা ব্যাপার ছিল যে হুম পাওলো কোয়েলো সে বলতেছিল যে তুমি যদি কোনো কিছু পেতে চাও, হুম হুম হুম, তুমি যদি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করো, সেটা যদি রিয়েলি চাও, হুম, পুরো পৃথিবী তোমাকে সেটা পাইয়ে দিতে বেদিব্যস্ত হয়ে যায়। ব্যস্ত। মানে তুমি আগে চাচ্ছ কিনা, তুমি আগে করতে চাচ্ছ কিনা, তুমি হুম, আসলে ওটা চাও কিনা, যদি তুমি তোমার টপ লেভেল থেকে ওটা যেতে হুম, চাও, তাহলে তোমার আশেপাশের পুরো পৃথিবী বলতে যেই যেই জিনিসগুলো তোমার পজিটিভ হওয়ার পজিটিভ কথা, হওয়ার কথা এগুলো অটো পজিটিভ হয়ে হবে। যায়। তা আমরা তো অনেক সময় আসলে ওই তা চাওয়াটা, নিজের চাওয়াটাই ঠিক করতে পারি ঠিক না, করতে পারি না, এবং ওই চাওয়ার লক্ষ্যে আমি কাজ করতে আগে পারি ডিভিশন না। করে ফেলি যে আমার মানে দ্বারা কি এটা সম্ভব, আমি কি এটা পারবো। মানে শুধু তুমি চাইলে হ্যাঁ, হবে না, ওই লক্ষ্যে তোমার কাজ করে কাজ যেতে করতে হবে, হবে, তোমার রাইট বাধা রাইট। আসবে, হুম হুম, বাধাকে অতিক্রম করতে হবে। বাধা কিভাবে অতিক্রম করবা, তোমার প্রতিবেশ, তোমার পরিবেশ, চারপাশ তোমাকে সময় সেটা তোমাকে বুঝিয়ে দেবে। হেল্প করবে। হুম হুম, রাইট। ওকে, থ্যাংক ইউ। এখন আমি একটু সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আসতে চাচ্ছি, যে এখন আপনার যে আসলে নতুন একটা চিন্তাধারা নিয়ে আহ, জনমানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে আপনি একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা সবাই জানবেন পিরিজপুর ৩ আসনের মঠবাড়ি উপজেলার এমপি প্রার্থী হিসাবে তিনি কিন্তু এবার লড়ছেন। সো এই বিষয়ে একটু অভিজ্ঞতা হিসেবে জানবো, এবং আসলে আমি একটু জুলাই বিপ্লবের দিক থেকে একটু আসবো এখানে, যে আসলে আপনার এই চিন্তাটার উদ্ভব কখন হয়েছিল, যে জনমানুষের সেবার জন্য এখন যে আপনি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন, একটু জুলাই বিপ্লব থেকে যদি একটু শেয়ার করতেন আমাদের। যে রাজনৈতিক উদ্দীপনা বা একটা জনগণের জায়গা থেকে আপনার একটা অবস্থান তৈরি করার উদ্দীপনা ওকে, কেন আমি জুলাই বিপ্লবে আসছি তার আগে বলে রাখি যে আমি প্রচন্ড রকমের হুম হুম রাজনৈতিক সচেতন একটা হুম, পরিবার, একটা জায়গা থেকে আমার বেড়ে ওঠা। জি আম, যেই জায়গাগুলো থেকে আমি ছোটবেলা থেকেই বলতে পারেন যে রাজনৈতিক সচেতন, হুম হুম এবং এই যে মানুষের কাছে যাওয়ার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাও অনেক পুরানো। হুম হুম, এবং সেটার ব্যাপারেও আপনি অ্যাগেইন বলতে পারেন যে আমার যে কাছাকাছি যে বন্ধু বান্ধব যাদের সাথে ওঠা বসা, তাদেরও একটা ইনফ্লুয়েন্স, অনুপ্রেরণা ইনফ্লুয়েন্স ছিল। সেখানে হুম আছে। আমার ব্যক্তিগত সচেতনতাটা সেখানে আছে। হুম হুম হুম, দীর্ঘ একটা ফেসিবাদ বিরোধী লড়াইয়ের ইতিহাস আছে। হুম হুম সেই ইতিহাস থেকে আপনি জুলাইতে যখন আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের তরুণ ছাত্র সমাজ হুম হুম একদম একটা প্রতিরোধ গড়ে তুলে, তারা কোঠা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে, হুম হুম, আমি যেহেতু একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, তার আগেই বলেছি যে আপনাদের মতন শিক্ষার্থী যারা আছে তাদের প্রত্যেকে আমার নিজের ছোট ভাইটার স্থান দিয়ে ফেলেছি। হুম হুম হুম, ওরা যখন রাস্তায় নেমেছে আমার মনে হয়েছে যে আমার ছোট ভাই প্রত্যেকটা, ওদেরকে আমি ক্লাসরুমে পড়াই, ওদেরকে পাখির মতন গুলি করা হচ্ছে, এটা আমি বিশেষ করে দেখে আর বসে থাকতে পারি নাই। আমি তখন কিছু চিন্তা না করে মনে করেছি আমার যেহেতু নিজের ভিতরে হুম, বিএনসিসির একটা ট্রেনিং আছে, তার মানে আমার এটা ওরা কিসের জন্য করছে, দেশের জন্য। দেশের তাহলে জন্য। আমার এই ট্রেনিংটা, আমার পিছনে যে ইনভেস্টটা গেল, এটা কিন্তু শুধু বহিঃশক্তি থেকে আমাকে দেশকে রক্ষা করার জন্য না, ইন্টারনালও কোনো ইন্টারনাল। অশুভ শক্তি যদি আমার এই দেশের মানচিত্রকে খামচে ধরে, সেটার বিরুদ্ধেও আমাকে অ্যাটাক করতে হবে। তো আমি প্রথমে ওই দুইটা সত্তা থেকে আমি চলে যাই। প্রথম আমার যাত্রাটা আপনি বলতে পারেন ইসিবি চত্বরে আমি যাই। হুম হুম হুম, যাওয়ার পথে আমি গিয়ে দেখি যে আমাদের ছেলেরা ওখানে খুব বিচ্ছিন্নভাবে প্রতিরোধ গড়ে তুলছে। হুম হুম আমি আমার পকেটে যা টাকা ছিল দিয়ে দিয়াশ লাইট, হুম, পেস্ট, মাস্ক এগুলো নিয়ে ওদের কাছে যাই, এবং রণকৌশলগত যে বিষয়টা, তখন ওরা অত রণকৌশলে অভিজ্ঞ ছিল না। অভিজ্ঞ ছিল না। আমার যেহেতু, কারণ একটা পাশে ছিল ক্যান্টনমেন্টের আর্মি তখনও মুভ করে নাই, বাট পুলিশ চাচ্ছিল আর্মিকে ইনভলভ করে আমাদের উপরে অ্যাটাক অ্যাটাক করতে, করা, আমরা যাতে প্রথম স্টেজ, আর্মিকে অ্যাটাক করি, কারণ ওইটা ক্যান্টনমেন্টের একটা এন্টি মুখ। এন্ট্রি মুভ। তো আমি এই ব্যাপারটা হঠাৎ করে আমি বুঝতে পারছিলাম
তো আমি সহ 2টা সাংবাদিক, ওনারাও খুব হেল্পফুল ছিল। আমরা ওদেরকে রণকৌশলটা ওখানে হেল্প করি যাতে বড় ধরনের কোনো ম্যাসাকার আমাদের বাচ্চাদের উপর না হয়। যেহেতু সম্মুখ সারিতে ছিলাম, ওই দিনই আমি টিয়ার শেলে আঘাত পাই এবং টিয়ার শেলের সেই জাঝালো গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, অনেকক্ষণ অসুস্থ ছিলাম। এরপর থেকে আমি প্রতিটা দিনই আমি আমার স্টুডেন্টদের সাথে মাঠে চলে গিয়েছি। আবার আমার সোশ্যাল মিডিয়াতেও আমি অ্যাক্টিভ ছিলাম। আপনি যদি আমার ওই সময়কার সোশ্যাল মিডিয়াও দেখেন, 18 তারিখেই আমি লাইভ করা শুরু করেছি এবং তারপর থেকে প্রতিটা দিনই ছিলাম আমি। এরপরে আমার ম্যাক্সিমাম দিন, যেহেতু আমার বাসা ছিল কচু ক্ষেতের ওইদিকে, আমি 10 নম্বর চত্বরটা আমার মূল প্রতিরোধের জায়গা ছিল। ওখানে প্রতিদিন আমি যতদিন আন্দোলন ছিল, আন্দোলনের সময়গুলো 10 নম্বর, শাহবাগ, এই জায়গাগুলোতে, হ্যাঁ, শহীদ মিনার আসা যাওয়া ছিল। আপনি বলতে পারেন যে আমি একসাথে 2টা রোলই প্লে করেছি, ছাত্র এবং শিক্ষক। আমি মনে করেছি আমার ছোট ভাইটা থাকলেও আজকের ছাত্রের ভূমিকায় থাকতো। আমি যেহেতু একটা রোল প্লে করি, তাহলে আমি যখন মাঠে গিয়েছি আমি ছাত্র হয়ে গিয়েছি, আমি ছাত্র হিসাবে প্রতিরোধ করেছি। ঠিক অ্যাট এ টাইম আমি যখন দেখেছি আমার ছাত্ররা কোনো একটা বিপদে পড়ে কিনা, তখন আমি আবার শিক্ষকের ভূমিকায় ওর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছি। সেটাও আপনি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাক্ষাৎকারে আপনি দেখবেন যে আমি এই যে আমাদের নতুন বাজারে আমার ছাত্রদের নিয়ে যখন আন্দোলনে ছিলাম, তখন পুলিশের মুখোমুখি হয়েছি, হ্যাঁ, আমি মিডিয়ার মুখোমুখি হয়েছি। হ্যাঁ, আমি দেখেছি আপনার বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু একটা বড় ভূমিকা ছিল। এর মধ্যে আমি যদি কয়েকজন অন্যতম শিক্ষকদের কথা বলি, তার মধ্যে কিন্তু ডক্টর শামীম হামিদি স্যার কিন্তু ছিলেন তখনকার সময়ে, যতটুকু আমি দেখেছি। হ্যাঁ, তো ওই জায়গা থেকে আসলে একটা সময় আমার ফিলিংসটা এমনই আসলো যে আমার বিশ্ববিদ্যালয়ে তখন আমার চাকরি থাকুক না থাকুক, আমার জীবন থাকে না থাকে, এই সকল কিছুকে আমি তোয়াক্কা না করে আমি ওই আন্দোলনে একদম নিজেকে সঁপে দেই। হিডেন অনেক গল্প আছে, অনেক লাশ নিজের হাতে ধরেছি, অনেক আহত, অনেক গুলিবিদ্ধ, হ্যাঁ, বিভিন্ন জনকে নিজেকে অনেক থ্রেট সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, এগুলোর গল্প আরেকদিন না হয় করব। ওখান থেকে যখন 5ই আগস্ট হলো, আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশটাকে পাওয়ার একটা আকাঙ্ক্ষা নিয়ে ফেসিবাদকে বিতাড়িত করতে পারলাম, তার পরবর্তী রাজনৈতিক যে প্রেক্ষাপটগুলো, ওই প্রেক্ষাপটে আমি কিন্তু আবার সেই মাঠ থেকে আমি ক্লাসরুমেই ফিরে এসেছিলাম। ক্লাসরুমে ফিরে এসে আমি আমার সেই যে সেই দায়িত্ব আমি পালনরত ছিলাম এবং আমি আমার ছাত্রদেরকে আহ, আহ্বান করেছিলাম যে তোমাদেরও কাজ শেষ। সেনাবাহিনীর মতন তোমরা দেশের প্রয়োজনে মাঠে এসেছিলা, শেষ, ব্যারাকে ফিরে যাও, তোমাদের ব্যারাক হলো খাতা কলম, ক্লাসরুম। আমিও ওদের আহ্বান করেছি, আমরা ক্লাসরুমেই ছিলাম। কিন্তু দীর্ঘ একটা সময় জুড়ে না বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দেখলাম আমরা যে কারণে বুকের তাজা রক্ত বিলিয়ে দিলাম, আমাদের ছোট ভাইরা মারা গেল, 2000-এর অধিক শহীদ হলো, 50,000 পঙ্গুত্ব বরণ করলো, যেই আকাঙ্ক্ষা নিয়ে নাগরিকের মর্যাদা, ফেসিবাদের এই কাঠামোটাকে ভেঙে দেওয়া, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না। আসলে এই পূরণ না হওয়ার পিছনে আমরা দেখলাম যে এখানে রাজনৈতিক দল বড় একটা কারণ। আমি যতই একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক, একজন ডক্টরেট পার্সন, আমার গবেষণা, আমার তাত্ত্বিক জায়গা থেকে এইটাকে পরিবর্তন করতে যাই না কেন, আমি বুঝতে পেরেছি আমি যদি জনপদে ফিরে গিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে কথা না বলতে পারি, তাহলে আমরা যে বাংলাদেশপন্থী একটা বাংলাদেশ চাই, যে বাংলাদেশ আমরা সেই 54 বছর ধরে স্বপ্ন দেখে আসছি, হ্যাঁ, কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি নাই। আমাদের আবু সাইদ, মুগ্ধ, এরকমের হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে আমরা যে সুযোগটা পেয়েছি, এই সুযোগটাও আবার হাতছাড়া হওয়ার পথে। ওখান থেকে আমার আসলে অ্যাক্টিভ রাজনীতিতে এখনই চলে আসা। তবে আমার ইচ্ছা ছিল কখনো না কখনো আমি জনপদে ফিরে গিয়ে আমি সংসদে চলে যাব, কিন্তু ইটস টু আর্লি যে আমি এখনই আমাকে আসতে আমি বাধ্য হলাম, যে এই আকাঙ্ক্ষাটা যাতে আমরা পূরণ করতে পারি, বাংলাদেশপন্থী যে আকাঙ্ক্ষাটা আছে, স্বপ্নটা আছে, সেটা যাতে আমরা পূরণ করতে পারি। ওকে, তো এখন আপনার যে নির্বাচনী এলাকাতে একটু আমি ফিরে যেতে চাই। তো এখন ওখানে আপনি হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে দাঁড়াতে চাচ্ছেন, তো আপনার ওখানে কি কোনো আসলে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন কিনা? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। আপনি জানেন যে আমরা
ফেসিবাদ থেকে তাড়িয়েছি, ফ্যাসিবাদীকে তাড়িয়েছি। ফ্যাসিবাদী যে ব্যবস্থা, হুম, এই ব্যবস্থাটাকে আমরা কিন্তু তাড়াতে তাড়াতে পারিনি। পারেন। আপনি এখনো দেখবেন যে বিভিন্ন জায়গায় নির্বাচনী আবহাওয়া যখন শুরু হয়েছে, হুম, হুম, একই রকমের ওই ফ্যাসিবাদী কাঠামোর মধ্য থেকে হুমকি ধামকি চলছে, আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সো এই কাঠামোটা থেকে আমাদের বের হতে হবে। এই লড়াইটা অনেক দীর্ঘ লড়াই, আর এই লড়াইয়ে সবচেয়ে বেশি কাজ করবে আপনাদের প্রজন্ম, হুম, যারা আসলে সকল রকমের ভয়ভীতিকে উপেক্ষা করে নূতন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, এবং আমাদের দেশের আপাম জনতা যারা একটা সুন্দর বাংলাদেশ স্বপ্ন দেখে, তারা তাদের ভোটের মাধ্যমে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে তারা আসলে এই কাঠামো ভাঙার জন্য, আমাদের জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয় সেই লক্ষ্যে তারা কাজ করবে। রাইট। অনেক সুন্দর। তো এখন স্যার আপনার হচ্ছে মূলত নির্বাচনী এলাকার মানে যারা হচ্ছে জনসাধারণ রয়েছে, মানে তাদের আসলে কতটা আপনাদের প্রতি আছে? আপনি কেমন মনে করেন? প্রত্যাশা? দেখেন, নির্বাচনী হিসাব নিকাশে আমরা নূতন। হুম, 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 আমরা আমি একজন সমাজবিজ্ঞানী, সমাজবিজ্ঞানের একজন ছাত্র, হুম, 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 একজন গবেষক হিসাবে যেটা বুঝতে পারি, আমি যখনই জনপদে যাই, হুম, হুম, হুম। মানুষের চোখ দেখে আমরা বুঝি যে তারা পরিবর্তন চায়। হ্যাঁ, অনেকে মুখ খুলে বলে ফেলে, অনেকে ইশারায় বলে, অনেকে ভয়ের কারণে ভয়ের বলতে পারে কারণে। না। কিন্তু জনপদ পরিবর্তন চায়, তারা তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ চায়, হুম, হুম, তারা যোগ্য প্রার্থীকে ভোট দিতে চায়, তারা ওই পুরানো কাঠামোর মধ্য থেকে হুম, বের হতে চায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই নূতন যে পথ চলা, এই পথ চলায় এদেশের শিক্ষিত আপাম জনতা সকলেরই তাদের একটা সমর্থন রয়েছে। সমর্থন রয়েছে, এবং তারা সেটা যদি সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট দিতে পারে, হুম, হুম, আপনারা এখন যাই শোনেন বা যাই দেখেন, এর আবুল একটা পরিবর্তন আপনারা দেখতে পারবেন। হুম, হুম, যেমনটা আপনারা 4 তারিখে 5 তারিখেও বুঝতে পারেন নাই যে এরকম একটা ঘটনা ঘটা সম্ভব। বিপ্লব হবে। হুম, আমরা আকাঙ্ক্ষা করি যে এদেশের মানুষ সেই 5ই আগস্টের মতনই আর একটা নীতি নৈতিকতার পক্ষে, নাগরিকের পক্ষে একটা ব্যালট বিপ্লব হুম, হুম। ঘটিয়ে এই বাংলাদেশকে তারা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে না যাবে। সেটাই, আমাদের সবার উচিত আসলে সঠিক মানুষকে বাছাই করা, তাহলে আমাদের সমাজটাও সুন্দর হবে, আমাদের স্বাধীনতা, বাক স্বাধীনতা সবকিছুই সুন্দর থাকবে। তো এখন স্যার আরেকটা বিষয় হচ্ছে আপনার আসলে আপনার যে নির্বাচনী এলাকা আছে সেখানে ধরেন আপনি যদি নির্বাচিত হন, তাহলে আসলে কি কি ধরনের কাজ করতে চান আপনি? তাই। দেখেন, আমি আসলে আরো কয়েকবার বিভিন্ন জায়গায় হুম, হুম, মিডিয়াতেও সাংবাদিক সম্মেলনেও বলেছি যে হুম, আমাদের এলাকার মূল যে সমস্যা, তার মধ্যে যদি একদম আপনি প্রধান সমস্যা আপনি গিয়ে জিজ্ঞেস করেন, হুম, 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 বলবে যে আমাদের এই জেনারেশনটা মাদকাসক্ত। মাদ্রাসা। এটা কিন্তু একটা চক্র, তাকে শেষ করে দিয়েছে। হুম, হুম, আমাদের বেকারত্ব আছে, আমাদের স্বাস্থ্যের সমস্যা, ওইখানে আমাদের শিক্ষার সমস্যা, এগুলো কোনো সমস্যাই, আমি বারবার বলি যে এটা আমার স্থানীয় সমস্যা না, হুম, 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 এবং এককভাবে এইটা একজন জনপ্রতিনিধি এটা সমাধান করতে সমাধান পারবে না। করতে পারে। এটা একটা যৌথ উদ্যোগে সমাধান করতে হবে, কমিউনিটি ডেভেলপ করে কমিউনিটি থেকে এটাকে হুম, হুম, সমস্যার সমাধানের জায়গায় আসতে হবে। এটা হলো লোকাল পর্যায়ে। হুম, হুম, আর একটা হলো ন্যাশনাল পর্যায়ে, যে কারণে আমরা সংসদে যেতে চাচ্ছি, হুম, হুম, যে আমাদের যে কাঠামোটা, এই কাঠামোটাকে যদি আমরা পরিবর্তন করতে পারি, নীতিগতভাবে আমরা এগুলোকে ট্যাকেল করার চেষ্টা করব। চাকরি করার চেষ্টা এর মাধ্যমেই আমরা হুম, হুম, শুধু মঠবাড়িয়া না, পুরো বাংলাদেশটাকে আমরা মাদক, সন্ত্রাস, নৈরাজ্যমূলক, নৈরাজ্য থেকে বের করে একটা শিক্ষা, হুম, 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 এবং আমাদের যে নাগরিকের অধিকার, এটা ফিরিয়ে দেওয়ার হুম, হুম। লক্ষ্যে কাজ করব। না সেটাই, আমরা আসলে একটা সুন্দর সমাজ চাই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে ছেলে মেয়েরা বিশেষ করে জেনজি যারা, তারা অনেকটাই আর কি পড়াশোনাটার থেকে কিন্তু অনেকেই দূরে সরে আসছে। বিশেষ করে আপনি যে মাদকাসক্ত কথা বলেছেন, বিশেষ করে আমরা যারা পিতামাতা আছি অনেক চিন্তিত থাকি আমাদের সন্তান নিয়ে, কিন্তু ফেরাতে পারি না আসলে। এটার মধ্যে অনেক আসলে বিতর্কত বিষয় আছে। হ্যাঁ? তো এই বিষয়টা রাজনীতি অনেকটা জড়িত আছে আমি যতটা মনে করি। আপনি যদি আমার সাথে যেটাই মনে করেন। কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমাদের একটা সুন্দর সমাজ উপহার দিতে চাইলে ওই জায়গা থেকে আমাদের সবার একটা ভালো চেতনার মধ্যে থেকে আসতে হবে। এবং ভালো এমন কাউকে আমাদের জনপ্রতিনিধিদের বাছাই করা উচিত, যাতে করে আমাদের সমাজকে সুন্দর করার জন্য যতগুলো উপায় আছে সেগুলো তারা করতে পারে। বিশেষ করে ছেলে মেয়েদের পড়াশোনার টেবিলে ফিরে আনা। আর বিশেষ করে আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, যেমন ছেলেমেয়েরা কিন্তু খেলাধুলা থেকে পিছিয়ে পড়ে। আমরা ছোটবেলাতে দেখেছি আমাদের একটু রাত করে যেতাম, ওই যে হয়তো খেলাধুলা করে আসতে সময় হতো, এই জন্য চিল্লাচিল্লি করতো, এরকম একটা আমি যদি গ্রাম্য ভাষায় বলি। কিন্তু অ্যাকচুয়ালি বর্তমান প্রেক্ষাপটে ছেলেমেয়েরা খেলাধুলা থেকেও কিন্তু দূরে সরে আসছে, হুম, হুম, যেটা একটা হুম, কিন্তু হুম। গার্ডিয়ানের একটা বড় চিন্তার কারণ। তো আপনি এই যেটা বললেন আর কি, হুম, যে হুম,
আপনি যে আপনাকে আজকের প্রতিশ্রুতি দিচ্ছে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব, আপনি তাকিয়ে দেখেন আপনার এলাকার মাদকের সবচেয়ে বড় ডিলারটা হলেন তিনি। তাহলে আপনি জানেন, আপনি জানার পরেও সে আবার বলি দিচ্ছে যে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ব। এই জায়গাটায় এখন দায়িত্বটা নাগরিকের কাছে চলে গেছে। আমরা যারা এই ফিল্ডের লোক না, যারা রাজনীতির প্রত্যক্ষ রাজনীতিতে আরো পরে আসার কথা, একটা জায়গা থেকে একটা প্রেক্ষাপটে আমরা চলে এসেছি, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন এখন আপনাদের ওই জায়গাগুলোকে রোধ করার জন্য, নাকি যারা অতীতেও সন্ত্রাস করেছে, মাদক ছড়িয়ে দিয়েছে, মাদকের ব্যবসা করছে, তাদেরকে আবার ওই তাদের টাকা খেয়ে তাদেরকে নির্বাচিত করবেন? এখন দায়িত্বটা কিন্তু এই দেশের নাগরিকের উপরে চলে গিয়েছে। আমরা যারা সাহস করে এগিয়ে এসেছি তাদেরকে সংসদে পাঠিয়ে এই সিস্টেমটা রোধ করতে পারার দায়িত্বটা এই নাগরিকদের। তারাই এখন ডিসাইড করবে যে আমাদের ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি কাকে ভোট দিবেন, কোনো কোনো নির্দিষ্ট মার্কা বা দলকে দিবেন না ব্যক্তিকে দিবেন। আপনি যদি ব্যক্তি চিনতে ভুল করেন তাহলে সংসদে গিয়ে ওই ভালো ব্যক্তিটাও অন্য একটা চক্রের মধ্যে পড়ে নষ্ট হয়ে যাবে, যেটা অতীতে হয়ে আসছে। হ্যাঁ, সো আপনাকে এইখানে দল ব্যক্তি উভয়টাই দেখতে হবে যে কাদের আকাঙ্ক্ষা কি, কারা বাংলাদেশকে সুন্দর করে গড়তে চায়। হয়তো একটা দলের স্ট্রাকচার নাই থাকতে পারে, তার পরিধি কম থাকতে পারে, তার যে সৎ উদ্দেশ্যটা এইটাকে প্রাধান্য দিতে হবে, এবং একজন ব্যক্তির যে যোগ্যতা আপনাকে সেই যোগ্যতাটা দেখতে হবে। তার মাঠে কতজন কর্মী আছে, তিনি কতদিন আপনার বাড়িতে গিয়েছিলেন, কত বছর ধরে রাজনীতি করেন, এগুলো তো দেখেছেন। এই কত বছর ধরে যারা রাজনীতি করেন তারা আপনার কাছে গিয়ে আপনারটাকেই শোষণ করছে। সে এত বছর ধরে রাজনীতি করে আপনাকেই অপদস্থ করছে। এত বছর ধরে এই নূতনরা আপনার কাছে যেতে পারে নাই, তার মানে যে সামনের দিনে এরা আপনার কাছে যাবে না, ব্যাপারটা এমন না। এদেরকে জায়গা করে দিন দেশের মঙ্গলের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে একটা কথা আছে যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হবে, কাজে বড় হবে। সো এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ আমাদের সমাজটাকে সুন্দর করতে হলে তাহলে সমাজের প্রতিনিধি কিন্তু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জায়গাটা আমাদের উচিত সবাইকে লক্ষ্য রাখা এবং সেই অনুযায়ী পথ চলা। তো আমি যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনলেন দর্শকবৃন্দ, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি ডক্টর শামীম হামিদী স্যার, পিরোজপুর ৩ আসনের এমপি প্রার্থী, এবং তার জন্য শুভকামনা। এবং আপনাকে আবারও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন, দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করেন, এই শিক্ষিত সমাজকে নিয়ে কাজ করেন। ধন্যবাদ।